শোন, তোর সাথে আমি থাকতে পারবো না। মানে বুঝতে পারলাম না, আপনি কি রাগ করে আছেন ইমন ভাইয়ের সাথে আপনার বিয়েটা হয়নি সেজন্য? তোকে আমি এসব কথা বলতে বাধ্য না। তুই আমার থেকে জুনিয়র, তাই আমার বিষয়ে বেশি নাক গলাতে আসবি না। তাহলে বিয়েটা করেছিলেন কেন? বারণ করে দিলেই তো পারতেন। খামাখা আমাকে এর মধ্যে জড়ানোর কি দরকার ছিল? আমি ইমনকেও বিয়ে করতে চাইনি। সবচেয়ে বড় কথা, এই বিয়েতে আমার কোনো মতামতই ছিল না। ইমনের পরিবার আর আমার পরিবার মিলে ওর সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছিল। আমি ভাবতেই পারিনি যে পরিবারের মানুষগুলো এরকম কিছু করবে। আমাদের মাঝে শুধু বন্ধুত্ব, তাহলে এসব বিষয় বিয়ে পর্যন্ত কেন করাতে হলো? আমি সেটাই তো বুঝতে পারছি না। এইসব বিষয় তো আর আমাকে বলে লাভ নেই। আমি আপনাদের হাতের খেলার পুতুল মাত্র। তাছাড়া আমাকেও বিয়েটা করতে বলা হয়েছিল বলেই বিয়েটা করেছি। এমন না যে আমি আপনাকে পছন্দ করতাম কিংবা আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তাই বিয়ে করেছি। তোর কি কোনো গার্লফ্রেন্ড নেই? আর যদি বিয়েটাই নাই করার ইচ্ছে থাকতো, তাহলে সেটা বলে দিতি। খামোখা তোর মতো একটা গাধাকে বিয়ে করে আমার লাইফটাই নষ্ট হলো। আমি যেখানে ইমনের হাতে পায়ে ধরে বিয়েটা আটকেছিলাম, সেখানে তুই এসে আমার জীবনটাকে শেষ করে দিলি। তোর জন্য আমাকে বিয়েটা করতেই হলো। দেখুন, এখানে আমার দোষ দিয়ে কোনো লাভ নেই। কথা শোনো, তোমার দোষ দেব না তো কার দোষ দেব শুনি? তুমি না থাকলে তো আজকে বিয়েটা হতো না। তোর জন্যই সব হয়েছে। তোকে তো ইচ্ছে করছে। মেয়েটা কথাগুলো বলে ঈশানের পাঞ্জাবির কলারটা খপ করে চেপে ধরল। ঈশান শান্তভাবে ওর দিকে চেয়ে আছে। জুমাইরা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে একটা সময় কেমন শান্ত হয়ে গেল, কিন্তু ঈশানের কলারটা ঠিক আগের মতোই শক্ত করে খামচে ধরে রইল। ঈশান নিজেকে ছাড়ালো না, কিছুক্ষণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। ইমন ভাইয়া ঠিকই বলতো, ওর বান্ধবী দেখতে হ্যাপি কিউট আর ঝাক্কাস, একদম অপসরীর মতো। তার উপর আবার বউ সাজে আজকে একদম পরীর মতো লাগছে। ঈশান অপলক নয়নে মেয়েটার দিকে তাকিয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ঈশান এমন করে তাকিয়ে থাকতে দেখে জুমাইরা বলতে লাগলো, এমন করে কি দেখছিস তুই? এমন করে একদম তাকাবি না। আমার কিন্তু এরকম করে তাকানো মোটেও পছন্দ না। দেখছি আপনার চেহারার সাথে আপনার রাগটা যায় কিনা। ভাইয়া তো বলেছিল আপনি মন থেকে অনেক ভালো, কিন্তু আপনার রাগ যেটা অনেক বেশি, সেটা আজকে জানতে পারলাম। অবশ্যই জোর করে বিয়ে দেওয়া হলে যেটা হয় আর কি। কেন? ইমন তোকে বলেনি যে আমি ওকে বিয়ে করতে চাইনি? বলেও পালিয়ে গিয়েছে? না, পালিয়ে যাওয়ার আগে ভাইয়ার সাথে আমার কোনো প্রকার কথা হয়নি। কথা হলে আমি আগেই বলে দিতাম এরকম কিছু না করতে। আর যদি বিয়েটা নাই করবে আমাকে জানালে সেটা আমি মামাকে বলতে পারতাম। এই ছেলে, সত্যি করে বলতো, তোর কোনো গার্লফ্রেন্ড নেই? তুই এর মাঝখানে না আসলে আমার সাথে তোর বিয়েটাও আজকে হতো না। তাহলে আজকে আর বিয়েটা করতেও হতো না। তোর জন্য আমাকে ঝামেলায় পড়তে হলো। কেন এর মধ্যে আসলি তুই? ঈশান এবার জুমাইরার একটা হাত ধরল, শার্টের কলার আলতো করে মেয়েটা ছেড়ে দিতেই ঈশান ওকে বেডে নিয়ে বসালো। তারপর ওর পাশে বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে আরম্ভ করলো, আব্বু আম্মু চলে যাবার পর থেকে মা মামি আমাকে তাদের ভালোবাসাটা দিয়েছে। বলবো না যে তারা আমাকে আব্বু আম্মুর মতো ভালোবেসেছে। আসলে বাবা মায়ের জায়গাটা কেউ নিতে পারে না। তারপরে যেটুকু ভালোবেসেছে আমি মনে করি আমার মা বাবার মতো করেই ভালোবেসেছে। কখনো বুঝতে দেয়নি যে তারা আমার জীবনে নেই। এই বাড়িতে আসার পর থেকে দেখছি ইমন ভাইয়া আর আমার মাঝে কখনো কোনো তফাৎ দেখেনি। আর ইমন ভাইয়ার জন্য মামা একটা গাড়ি কিনলে সেটা আমাকেও কিনে দিয়েছে, একটা ফোন কিনলে আমাকেও কিনে দিয়েছে। কখনো আমাদের দুজনকে আলাদা করে দেখেনি, কারণ আম্মু কখনো মামাকে নিজের ভাই বলতো না, বলতো মামা তার সন্তান। কারণ নানু মারা যাবার পর থেকে আম্মুই অনেক কষ্ট করে মামাকে মানুষ করেছিল। এই মামা সেটা ভুলেনি। এখন হয়তো তার প্রতিদান হিসাবে তার ছেলেকে নিজের কাছে ছেলের মতো করেই রেখেছে। তোর আব্বু আম্মু নেই মানে? কি বলছিস তুই? তারা কোথায় গেছে, নাকি সেপারেট? অতটা ভালো কপাল আমার নয়। আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। প্রেম ভালোবাসা করেও বিয়ে করেনি। আব্বু আম্মু দেখে শুনে বিয়ে হয়েছিল, কিন্তু ওপরওয়ালা হয়তো তেমনটা ইচ্ছে ছিল না, তাই না ফেরার দেশে চলে গিয়েছে, যেখান থেকে আর কখনো ফিরে আসা যায় না। তবে আমার অবাক লাগছে এটা ভেবে, কারো বাবা মা না থাকলেই আপনাদের মতো কিছু মেয়ে ভাবে যে তারা সেপারেট হয়ে গেছে। দেখুন, আপনি আমাকে যতটুকু খারাপ ভাবছেন, আমার বাবা মা কিংবা আমি ততটুকু খারাপ নই। বিয়ের সময় আপনার হাসপাস করা দেখে আমি বুঝতে পেরেছি আপনার বিয়েতে মত ছিল না, তাই আমার রাতের অপেক্ষা করতে হয়েছে আপনার সাথে কথা বলার জন্য। কারণ
মামা আমার বাবার বয়সী হয়েও আমার হাতে পায়ে ধরতে গিয়েছিল নিজের সম্মান বাঁচানোর জন্য। তাই দিন শেষে আপনাকে বিয়েটা করতেই হয়েছে। ভেবেছি যে আমাকে ছেলের মতো আগলে রেখেছে, তার এই সামান্য কতটুকু রাখাটা আমার জন্য কর্তব্য। আপনাকে বিয়ে করাটা যদি আমার জন্য অন্যায় থাকে তাহলে আমাকে মাফ করবেন। আপনি আমাকে বলতে পারেন যে আপনি কি চান। ঈশান মুখটা কালো করে রেখেছে। লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ছেলেটার চোখে পানি টলমল করছে। জুমাইরা হুট করে রাগের মাথায় ওর আব্বু আম্মুকে নিয়ে এসব কথা বলে হয়তো কষ্ট দিয়ে ফেলেছে, তাই বিষয়টা ভেবেই এবার মেয়েটা বলতে আরম্ভ করলো। আসলে রাগের মাথায় ওরকম করে ভেবে ফেলেছি। তাছাড়া আমি তোকে অমন করে বলতে চাইনি, প্লিজ বিশ্বাস করো। তুমি রাগ করো না প্লিজ, আমি আর কখনো এরকম করে বলবো না। দেখো, ঠিক আছে, এসব আমার কিছু মনে হয় না। আপনি বলুন আপনি কী চান। আপনি আমার কাছে ডিভোর্স চাইবেন তো? আপনার বয়ফ্রেন্ড আছে সেটা আপনি বলতে চাইছেন তো? বলতে পারেন। আমি কোনো কিছুতেই আপনাকে আটকাবো না। আমি জানি জোর করে কাউকে আটকে রাখা যায় না, তাই জোর করে আপনাকে আটকানোর চেষ্টাও করব না। কারণ যেখানে এই বিয়েতে আপনার মতই ছিল না, আর তার উপরে ভাইয়া যেখানে আপনাকে বিয়ে করবে না বলেই পালিয়ে গেছে, সেখানে আমি চাইছি না জোর করে ধরে নিজেদের একটা ঝামেলার মধ্যে রাখতে। আপনি কবে চলে যেতে চান আমাকে জানিয়ে দেবেন, আমি মামামের কাছে বলে দেব। না একদমই না, তুমি কাউকে কিচ্ছু বলবে না। যাওয়ার হলে আমি নিজে থেকেই যাব, তোমাকে এত কষ্ট করতে হবে না। তাহলে যাওয়ার কথা বলছেন কেন? যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে বলে যাবেন, আর যদি না থাকে তাহলে সেটাও জানিয়ে দেবেন। তারপরও আমি কোনো টানাটানি কিংবা কোনো ঝামেলা চাই না। আপনার সাথে এমন ভাইয়ের ফ্রেন্ডশিপ ছিল, সেটা সরাসরি আব্বু আম্মু আর মামা মামিকে জানিয়ে দিলেই পারতেন। ওরা অন্তত জোর করে আপনাদের বিয়েটা দিত না। জানতে চেয়েছিলাম, কিন্তু আব্বু আম্মু হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো। ভাবতেও পারিনি জোর করে ধরে ওই বাদরের সাথে আমার বিয়ে ঠিক করে দেবে। ওর মতো একটা গাধাকে বিয়ে করার থেকে সারা জীবন কুমারী থাকা ভালো। তো থাকতেন। তুমি আমাকে একা থাকতে বলো? তোমার সাহস তো কম না। আমি আপনার থেকে বয়সে ছোট, তাই তুই করে ডাকাটাই মনে হয় ভালো ছিল। ঈশানের কথাতে মেয়েটা মনে পড়ল যে একটু আগে ছেলেটা তুই তুকারি করে কথা বলেছে। কিছুক্ষণ আগে ভেবেছিল ছেলেটা নিজের ইচ্ছে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তেমন কিছুই যে ওর মনে নেই। আর ছেলেটার কথা শুনে বুঝতে পারছে ওকেও জোর করে বিয়েটা করানো হয়েছে। মামা মামি সম্মানের কথা ভেবে হলেও করেছে। তার উপরে বিয়ের আসরে যে পরিমাণে ঝামেলা আর চিৎকার চেঁচামেচি জুমাইরার আব্বু করছিল, তাতে আরেকটু হলে হয়তো ঈশানের মামাকে পুলিশে দিতে হতো। তাই উপায় না পেয়ে ভদ্রলোকের মেয়েকে তার ভাগিনার সাথে বিয়ে দিয়ে ফেলেছে। এবার ঈশান চুপ করে আছে দেখে এবার জুমাইরা বলতে লাগলো। আসলে সরি, আমি তেমন করে বলতে চাইনি, রাগের মাথায় এমন করে বলে ফেলেছি। এই মুহূর্তে আমি বিয়েটা করতে চাইনি, পড়ালেখাটা শেষ করতে চেয়েছিলাম, সেজন্য আমি বারণ করেছিলাম ওই বচ্চাটাকে। কাল রাতেও বলেছি যেন বিয়েটা না হয়, তাইও পালিয়ে গেছে। কিন্তু জানতাম না ও পালিয়ে গেলে তোমার সাথে আমার বিয়ে হবে। তাই তোমার সাথে বিয়েটা হওয়ার পর তোমার উপরে রাগ হচ্ছিল যে তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই? এই যুগে এত কিউট একটা ছেলে গার্লফ্রেন্ড নেই, আর কেউ একজন তাকে বললো সে বিয়েটা করে নিল, সেই জন্যই আর কি। এ যুগের হতে পারি, কিন্তু আমার এগুলো নেই। আর একা মানুষকে কে ভালোবাসবে? সবচেয়ে বড় বিষয় কি জানেন তো? এতিম একটা ছেলেকে কেই বা ভালোবাসতে চায় বলেন? ঈশানের এমন ধারা কথাতে জুমাইরার মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে মেয়েটা ঈশানের হাতের উপর হাত রাখতেই ও হাতটা সরিয়ে নিল আর বলতে লাগলো। একলা মানুষ, তার উপর এতিম, তাকে কেউ ভালোবাসতে চায় না, জানেন তো? যেমন আপনি এরকম করে বলে ফেলেন। দেখেন, আশেপাশের অনেকেই এরকম করে বলেন, তাতে আমার কিছু আসে যায় না। জানেন, আমার আব্বু আম্মু আমাকে এরকম কোনো শিক্ষা দেয়নি যে কারোর সাথে মিসবিহেভ করব কিংবা খারাপ ব্যবহার করব। আপনার অবস্থা দেখে আমি বুঝতে পারছিলাম আপনি চান না এই বিয়েটা করতে। তবে আপনি টেনশন করবেন না, আমি আপনাকে জোর করে ধরে আটকে রাখবো না। জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না, আর তাই আমি চাইছি না আপনাকে জোর করে ধরে রাখতে। যেখানে বিয়েটাই একটা ছেলে খেলা, সেখানে কি দরকার আছে এগুলো করার বলেন? আসলে আমি তখন রাগের মাথায় বলে ফেলেছি আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর তাছাড়া এসবের জন্য আমি বলিনি আসলে তখন। এসব আমার জানার বিষয় না। আপনি চলে যেতে চেয়েছেন, আপনি চলে যাবেন, তাতে আমার কিছু যায় আসে না। তবে একটা কথা, যাওয়ার আগে জানিয়ে দেবেন। হঠাৎ করে অন্য কারো হাত ধরে চলে গেলে আমার পরিবারের সম্মান নষ্ট হবে। আপনি যেদিন যাবেন তার আগে আমাকে খুব ভালো করে জানিয়ে দেবেন।
আর যেসব ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করে দিয়ে তারপর এখান থেকে একেবারের জন্য চলে যাবেন। ঈশান কথাটা বলে ওয়াশরুমে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে তারপর এসে দেখলো মেয়েটা এখনও সেখানেই বসে হাত মোচড়াচ্ছে। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আলমারিতে দেখুন অনেকগুলো শাড়ি আর থ্রি পিস রাখা আছে, যেটা পছন্দ সেটা পরে নিয়ে ফ্রেশ হয়ে আসুন। যান। আমি তো এখানে। আমি জানি আপনি এখানে থাকার জন্য আসেননি আর থাকতেও চান না, তার ওপর এই কয়েকটা দিন অন্তত এখানে থাকতে হবে। আর যদি তাও না থাকতে চান কাল বাসায় গিয়ে আব্বু আম্মুকে বলে দেবেন, আমাকে এর মধ্যে চড়াবেন না প্লিজ। অন্তত আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না, আমি সব কিছুর সমাধান খুঁজি জানেন তো। এখন ফ্রেশ হয়ে এসে বলুন আপনি কোথায় থাকবেন আর আমাকে কোথায় শুতে হবে। মানে? অন্তত বেরি তো শুতে দিবেন না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, তাই অন্তত একটু বললে ভালো হয় যে আমাকে কোথায় শুতে হবে। আমার শরীরটা বেশি ভালো লাগছে না। কেন, শরীর খারাপ করলো নাকি তোমার? সে কথা বলিনি, সারাদিন দৌড়াদৌড়ি করতে হয়েছে, শেষে এসে আপনাকে বিয়ে করতে হয়েছে তাই বললাম, আর ক্লান্ত লাগার কথা বলেছি। ঠিক আছে, তাহলে তুমি বেডে শুয়ে পড়ো, আমি তোমাকে বারণ করছি না। তারপরেও এরকম বসে থাকতে হবে না। না, আপনি আমার বাড়ির মেহমান, আপনি বেডে শুয়ে পড়ুন, আমি না হয় নিচে বিছানা করে শুয়ে পড়ছি। মেয়েটা কিছু বলতে পারল না, তার আগেই ঈশান ওকে হাতের ইশারায় থামিয়ে দিল। আর দিবে নাই বা কেন? এরকম একটা পরিস্থিতিতে মেয়েটা ওর সাথে থাকতে চাইছে না। আজ বাদে কাল যখন চলে যাওয়ার কথা বলবে তখন আবার ঠিকই বলবে যে একই বেডে থেকে ওর সাথে কিছু একটা করেছে। আর ঈশানের এসব বাজে কথা শুনতে ইচ্ছে করছে না, এসব পুরনো গল্প হয়ে গেছে। তাই কিছুক্ষণ যখন জুমাইরা ওর মুখের দিকে তাকিয়ে রইল, ঈশান গিয়ে একটা চাদর আর বালিশ এনে নিচে বিছানা করে শুয়ে পড়ল। মেয়েটা এখনও দাঁড়িয়ে আছে, দেখলো ছেলেটা চোখ বন্ধ করে নিয়েছে। জুমাইরার অবাক লাগছে এটা ভেবে যে অন্য কোনো ছেলে হলে হয়তো এতক্ষণ ওর সাথে তর্ক করতো আর নানান কথা বলতো, কিন্তু এই ছেলেটা একদম নরম আর স্বাভাবিক গলায় কথা বলল। মামা মামির সম্মান রক্ষার্থে বিয়েটা করে নিয়েছে। কিছুক্ষণ ধরে সুমাইরা চুপ করে থেকে তারপর একটা সময় ভাবলো ছেলেটার সাথে বোধহয় একটু বেশি রুড বিহেভ করে ফেললো। ইমনের সাথে যেটা করা উচিত ছিল সেটা ওর ফুফাতো ভাইয়ের সাথে করলো। এরকম একটা কাজ করাটা মোটেও ঠিক হয়নি। পরদিন সকালে সুমাইরা ঘুম থেকে উঠে দেখলো ঈশান রুমে নেই। বুঝতে পারলো ছেলেটা হয়তো কোথাও একটা গেছে। আবার নিচে বালিশ চাদর কিছুই রাখা নেই। দেখলো রুমটা বেশ সুন্দর করে গোছানো, কোথাও কিছু এলোমেলো অগোছালো নেই। সুমাইরা উঠে গোসল করে ফ্রেশ হয়ে নিল, তারপর নিজেকে তৈরি করতে লাগলো। একবার নিজেকে তৈরি করতে ইচ্ছে করছিল না, আবার পরক্ষণে মনে হচ্ছিল যে এখন যদি রেডি না হয়ে নেয় তাহলে সবাই সবটা বুঝতে পারে, তারপর আবারও এসব বিষয় নিয়ে ঝামেলা হয়ে যাবে। আব্বু আম্মুকে বলেছিল বিয়েটা করে নিবে, জোর করে হলেও বিয়েতে রাজি করিয়েছিল ওরা। কিন্তু বিয়ের সময় যে এরকম কিছু হবে, আবার সেই বিয়েটাই অন্য কারোর সাথে হবে, সেটা ভাবতে পারেনি সুমাইরা। এখন আপনাদের হয়তো মনে হচ্ছে এখানে কি হচ্ছে, তাহলে শুনুন। আসলে ঈশান আর ইমন যে ছেলেটার কথা বারবার কাল রাতে দুজনের মাঝে হচ্ছিল, ইমন ঈশানের মামাতো ভাই আর ঈশান ওর ফুফাতো ভাই। ঈশান এ বাসায় কতগুলো দিন ধরে আছে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন। আর তার কারণটা হচ্ছে ঈশানের আব্বু আম্মু গত 3 বছর আগে বাইরে থেকে ফেরার সময় প্লেন ক্র্যাশ হয়ে না ফেরার দেশে বাড়ি জমায়। ঈশানদের এত বড় ব্যবসা আর এটুকু বয়সে আব্বু আম্মুকে হারানোতে অনেক বেশি ভেঙে পড়েছিল। পুরো 6 মাস ছেলেটা একদম ডিপ্রেশনে চলে গিয়েছিল। কারোর সাথে কথা বলতো না, খেতো না, কোথাও যেত না, বাইরে দুনিয়াটা ভুলেই গিয়েছিল। আব্বু আম্মু মারা যাবার পরে মামা ওকে বাসায় নিয়ে আসে। ঈশানের মামাতো ভাই ইমনেরও অনেক অবদান ছিল, ওকে এই পরিস্থিতির মধ্যে থেকে বের করতে সাহায্য করেছে। ঈশান অনেক কৃতজ্ঞ এই পরিবারের উপর। আর মামি তো মায়ের মতো ভালোবাসে, তখন নিজ হাতে খাইয়ে দিত আর সব সময় ওকে বোঝাতো। সেজন্য ঈশান মামি আর মামাকে মা বাবার মতোই সম্মান করে, ইমনকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। আর ঈশান তো বলল যে মামা ওদের দুজনকে কখনো আলাদা করে দেখেনি। আর এদিকে ইমনের বান্ধবী ছিল জুমাইরা। জুমাইরার সাথে ইমনের সেই ছোটোবেলা থেকেই ফ্রেন্ডশিপ, স্কুল থেকে হাই স্কুল, তারপর কলেজ, আর কলেজ থেকে লাইফ প্রায় শেষ হতে চললো। এখনও ওরা একসাথেই আছে। কিন্তু ছেলেটার সাথে যে জুমাইরার ফ্রেন্ডশিপের বাহিরে কিছু নেই সেটা ওদের পরিবারকে কেউ বোঝাতেই পারেনি।
জুমাইরার প্রায়ই আসা যাওয়া ছিল ইমনের বাসায়, আর সেই জন্যই হয়তো ওর আব্বু আম্মু ওদের দুজনের সখ্যতা আর মেলামেশা দেখে ভেবেছিল দুজনের মাঝে কিছু একটা আছে। আর আজকালকার যুগের মানুষের এটা একটা সমস্যা, একটা ছেলে মেয়ে যে বন্ধু থাকতে পারে সেটা তারা বিশ্বাসই করে না। তারা ভাবে তাদের মাঝে অন্য কিছু আছে। আর ওদের এরকম দুষ্টু মিষ্টি ঝামেলা দেখেই পরিবার ভেবেছিল ওদের বিয়েটা দিলে ওরা একসাথে থাকতে পারবে। আর তার উপর ইমনের আব্বু অর্থাৎ ঈশানের মামা কখনো জানতে পারেনি ছেলের অন্য কোথাও রিলেশন আছে কিংবা অন্য কাউকে পছন্দ করে। তাই মামা ভেবেছিল যে মেয়েটা তার ছেলে এত আগে থেকে জেনে সে মেয়ের সাথে ওর বিয়ে হবে। আর সেটা ভেবেই আম্মুর সাথে অর্থাৎ ঈশানের মামির সাথে পরামর্শ করেছিল। ইমনকে জানাতেই ইমন বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভদ্রলোক নিজে এড়াতে দেয়নি। আর নিজে থেকে মেয়ের বাসায় গিয়ে বিয়ের কথা বলতেই তারপর এরকম কিছু হলো। যাই হোক, পরদিন যখন ঘুম থেকে উঠে জুমাইরা ঈশানকে রুমে পেল না, তখন বেশ খানিকটা অবাক হলো। এটা ভেবেই যে ছেলেটা কোথায় গেল, তাহলে কি কোথাও হারিয়ে টারিয়ে গেল, নাকি কাল রাতে বকাঝকা করার কারণে মনের দুঃখে কোথাও গিয়ে উল্টোপাল্টা কিছু করে বসলো। কথাগুলো ভাবছিল জুমাইরা। এরই মাঝখানে কেউ একজন রুমে ঢোকার শব্দে মেয়েটা তাড়াহুড়ো করে দরজার দিকে তাকালো। ঈশান রুমে ঢুকছে। তখন মেয়েটা বেশ খানিকটা আগ্রহ নিয়ে ঈশানকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, কোথায় গিয়েছিলে তুমি? ঈশান মেয়েটার এরকম ধারা প্রশ্নে ছেলেটা একটু চুপ করে থাকলেও তারপর কিছু একটা ভেবে বলতে লাগলো, ফজরের নামাজ পড়ে বাইরে হাঁটাহাঁটি করার আমার অভ্যাস, তাই সেটা ছাড়তে পারিনি। আপনি নামাজও পড়েন? মুসলিম হয়ে যখন জন্ম নিয়েছি, নামাজ তো পড়তেই হবে, তাই না? মেয়েটা হাঁ করে ঈশানের দিকে তাকিয়ে রইল। ছেলেটা গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তারপর মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নিন চলুন, মামি আর মামা নিচে অপেক্ষা করছে। ঈশান জুমাইরার দিকে একবার তাকায়নি, মাথা নিচু করেই কথাগুলো বলে তারপর বেরোতে নিলে মেয়েটাও পিছনে পিছনে আসলো। দুজনে পাশাপাশি হেঁটে ডাইনিংয়ে আসলে মামি একটু হাসলো। দুজনকে দেখে মনে হয়েছে দুজনকে দুজনের জন্যই তৈরি হয়েছে, একদম মানিয়েছে। ইমনের সাথে জুমাইরাকে ঠিক যতটুকু মানাতো তার থেকে বেশি মানিয়েছে ঈশানের সাথে। দুজনে এসে পাশাপাশি বসতেই তখন মামি দুজনকে খাবার বেড়ে দিতে লাগলো। এরই মাঝে মামা এসে বসতেই তখন ঈশান চুপচাপ খাচ্ছিল দেখে মামা বলতে লাগলো, জুমাইরা মামুনি, তোমার কাছে কিভাবে আমি মাপ চাইব? আর তোমার কাছে কিভাবে মাপ চাইলে যে তুমি আমাকে মাপ করবে সেটা জানি না। তবে আমার ছেলের এরকম একটা কর্মকাণ্ডের জন্য আমি সত্যি খুব লজ্জিত। আমি ভাবতেই পারিনি ইমন এরকম করবে। তারপর জোর করে তোমাকে ঈশানের সাথে। এমন করে বলছেন কেন আঙ্কেল? আমি এতে কিছু মনে করিনি, যেটা কপালে ছিল সেটাই হয়েছে। জুমাইরা ভেবেছিল ঈশান ওর কথাতে অবাক হবে, কারণ কাল রাত থেকে এরকম সব কথা বলেছে, তারপর আবার এখানে আরেক রকম কথা বলছে, তাতে অবাক হওয়ারই স্বাভাবিক। কিন্তু না, ছেলেটার মধ্যে কোনো রিয়াকশান নেই। ঈশান চুপচাপ খেয়ে যাচ্ছে। এবার মামা ঈশানের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, ঈশান আমার জন্য যেটা করলি বাবা, তা আমি সারা জীবন মনে রেখে দেব। আমি কখনো ভুলবো না তোর এই ঋণের কথা। মামা, এইসব কথা বলো না প্লিজ। বাবা মা চলে যাওয়ার পর থেকে তোমরা আমাকে আগলে রেখেছ। আমার এইটুকু কর্তব্য আমি পালন করেছি। এই সামান্য করার জন্য কেউ ঋণী হয় না। তুমি না বলো আমি তোমার ছেলের মতো, ছেলের কাছে বাবা কখনো ঋণী হয় না। ওই জন্য তো আমি আমার ইমনের থেকে তোকে বেশি বিশ্বাস করি। আমি জানতাম তোকে যদি আমি এই কথাটা বলি তুই আমার কথা কখনোই ফেলতে পারবি না। আমি আবারও কালকে তার প্রমাণ পেয়েছি। আমি সারা জীবন তোর করা এই উপকারটা মনে রেখে দিব বাপ। আবারও সেই একই কথা। এসব না বলে খাওয়া দাওয়া করো। আর রিসেপশনের বিষয়ে কি ভাবলে সেটা যদি বলতে তাহলে ভালো হতো। ওরা এমনিতেই রিসেপশনের অনুষ্ঠানটা সপ্তাহ 2 পরে রেখেছিল, তার উপর আবার ছেলে পালিয়ে গেছে এরকম কিছুর জন্য মামা ভেবেছে ওরা যেদিন চাইবে সেদিনই হবে। এরই মাঝখানে জুমাইরা নিজে থেকে বলতে লাগলো, না মানে আসলে আঙ্কেল আমি বলছিলাম কি, এসবের কি দরকার আছে? তাছাড়া বিয়েটা এরকম হঠাৎ করে হলো না, মানে আসলে আঙ্কেল আমি বলছিলাম কি, এসবের কি দরকার ছিল? তাছাড়া বিয়েটা এরকম হঠাৎ করে হলো, তাই এগুলোর কোনো দরকার নেই। তাই এসব যদি না করেন তাহলে মনে হয় সেটাই ভালো হয়। ঈশান তারপরও মেয়েটার দিকে তাকালো না। এবার মামি বুঝতে পারলো যে ওদের মাঝে না কোনো সখ্যতা আছে আর না রাতে তাদেরকে তেমন কোনো কথা হয়েছে। বিষয়টা বুঝতে পেরে মামি এসে জুমাইরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো,
জানো মামুনি, বিয়ের পর মেয়েদের তার স্বামীকে আগলে রাখতে হয়। যার সাথে বিয়ে হয়েছে তার সাথেই হয়তো তোমার লেখা ছিল। উপরওয়ালা সব কিছু আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখেন, সব কিছু ঠিকঠাক করে রাখেন। তিনি যা চান তার কথার বাইরে কেউ কিছু করতে পারে না। তাই বলছি কি মামুনি, যেটা হয়েছে সেটা একটু মেনে নেওয়ার চেষ্টা করো। আর কালকেই ইমনের পালিয়ে যাওয়ার পরেই আমরা বুঝতে পেরেছি যে তোমাদের মাঝে কোনো প্রেম ভালোবাসা ছিল না। যদি থাকতো তাহলে কখনোই ও পালিয়ে যেতে পারতো না। সেটাই, তোমার আমাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আর কিন্তু আমার এই ছেলের সাথে থেকে দেখো, আমার ভাগ্নে তোমাকে অনেক ভালো রাখবে। ওর মতো একটা ছেলে হয় না। ওর আম্মুও অনেক আদরের মানুষ করেছিল, তাই আমি ওকে এখানে আনার পর যথেষ্ট চেষ্টা করছি আগলে রাখার। ঈশান মন মন থেকে অনেক ভালো একজন ছেলে। তুমি ওর সাথে থাকলে সেটা বুঝতে পারবে। নিজের ভাগনা বলে বলছে না, তবে ওর সাথে সংসার করলে তুমি বুঝতে পারবে। ঈশান মনে মনে ভাবছে এ মেয়ে ওর সাথে সংসার করবে, এটা ভাবাটা একটু বোকামি। ঈশান মামা মামিকে সব আজগুবি কথা শোনালো আর চুপচাপ খাবার খেলো। যে মেয়ে নাকি কাল রাতেই বলেছে ওর সাথে থাকবে না, ও এই বিয়ে করতে চায়নি, যে কিনা ওর সাথে সংসার করবে। বিষয়টা ঘুরিয়ে দেওয়ার জন্যই ঈশান বলতে আরম্ভ করলো। মামা, আমি ভাবছিলাম তুমি যদি আমাকে কোনো একটা অফিসে অন্তত একটু যাওয়ার মতো সুযোগ করে দিতে তাহলে আমার ভালো হতো। কেন? পড়ালেখা বাদ দিয়ে এই সময় অফিসে যাবে কেন? আর সপ্তাহে একদিন করে যাচ্ছ, সেটা কি হচ্ছে না? পড়ালেখাটা তো সারা জীবন করতেই পারবো, পড়ালেখাটা ছাড়ছে না। তবে চাইছি এখন থেকে রেগুলার হতে। আর ভাইয়া চলে গেছে, এখন তোমার একা একা সামলাতে কষ্ট হবে। আর আগে যাওয়া আর এখনকার যাওয়াটা কি এক হলো নাকি? আগে তো ফ্যাক্টরিতে যেতাম, এমন না যে অফিসে গিয়ে বসে থাকতাম। তুমি তো বলো বড় হলে আমাদের বিজনেসটা আমাকে বুঝিয়ে নিতে হবে। আর কাল বিয়ে করিয়ে এনেছো, এখন বউয়ের সামনে যদি কাজ না করে বসে থাকি সে বলবে তার স্বামী বেকার। জুমাইরার অবাক লাগলো এটা ভেবেই যে ঈশান একটাবারের জন্য ওর দিকে তাকালো না। তাহলে কি ছেলেটা ছ্যাঁকা ট্যাঁকা খেয়েছে? তাই হবে হয়তো। ঈশান খাওয়া দাওয়া শেষ করলো, তারপর মামা ওকে বলল কয়েকটা দিন বাদেই ওদের অফিসে জয়েন করতে। অবশ্য মামা দুইটা অফিস সামলাতে গিয়ে হিমশিম খায়। এতদিন ইমন ভাইয়া ছিল, সেও সামলাতো, কিন্তু সেও এখন পালিয়ে গেছে। কে জানে কোন মেয়ের সাথে পালিয়েছে, নাকি এমনি এমনি পালালো। তবে ঈশানকে কয়েকবার মামা মামি তাদের ছেলে চলে যাওয়ার পর বলেছিল ও এসব জানে কি না। ইমন কোথায় গেছে ঈশান বলেছে ও জানলে অনেক আগেই আটকে দিত। ঈশান চায়নি ওর মামা মামির সম্মানটা নষ্ট হোক, তাই এরকম কিছু ইমনকে বলেনি। ঈশান মামার সাথে কথা বলার শেষে রুমে আসলো। কিছুক্ষণ ধরে চুপচাপ বসে আছে বেডে। এরই মাঝখানে জুমাইরের রুমে আসতেই ছেলেটা বেড থেকে উঠে দাঁড়ালো। ভাবলো, অন্যদিকে মেয়েটা ভাবলো ছেলেটা উঠলো কেন। যখনই কিছু বলতে যাবে তার আগেই দ্রুত পায়ে হেঁটে ঈশান ব্যালকানিতে গিয়ে দাঁড়ালো। জুমাইরা বেশ কিছুক্ষণ রুমে বসে রইল। বারবার মনে হতে লাগলো কাল রাতে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। থাকবে না, ডিভোর্স চাই, অন্য কাউকে পছন্দ করে কিংবা বিয়ে করতে চায়নি সেটা আগে বলে দিলেই হতো, তাহলে আর এই ছেলের সাথে বিয়েই হতো না। আর এও বা কেমন ছেলে, বিয়ের কথা বলা হলো আর করে নিল। আর করবে নাই বা কেন? সবটা তো ওকে বুঝিয়ে বলল। সব মিলিয়ে একটা প্রশ্নে জটলা এসে ভর করেছে জুমাইরার মাথায়। কিছুক্ষণ যাবৎ চুপ করে থাকতেই এবার মেয়েটার মনে হলো ছেলেটার সাথে একটু কথা বলা দরকার। বারবার ওকে এড়িয়ে যাচ্ছে, আর তখনও মামা মামি এত সব কথা বোঝাচ্ছিল। সময়ও ঈশান বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। জুমাইরা কৌতূহলটাকে দমাতে না পেরে ব্যালকানিতে এসে ঈশানের পাশে দাঁড়ালো। ঈশান ওর উপস্থিতি টের পেয়েও কোনো রেসপন্স করলো না। তবে মনে হলো মেয়েটা কিছু বলতে চাইছে, কারণ বারবার ওর দিকে তাকাচ্ছে আর হাত মুচড়াচ্ছে। তখন ঈশান বলতে আরম্ভ করলো, আপনি মনে হয় কিছু বলতে চাইছেন? না, মানে আসলে বলছিলাম, তখন মামা মামিকে অমন করে থামালেন কেন? যেখানে জানি আপনি আজ বাদে কাল আমার এখান থেকে চলে যাবেন, আমার সাথে থাকা তো দূরে থাক, রুমে আসার পরই অনেক কথাই বললেন। সেখানে সব কিছু মিলিয়ে আমি বুঝতে পেরেছি বিয়েটা করার মতো কোনো ইচ্ছে আপনার ছিল না। আর হ্যাঁ, শুনলাম আপনার কোনো বয়ফ্রেন্ড নেই, তাহলে কী জন্য বিয়েটা করতে চাননি সেটা কি আমাকে এই মুহূর্তে একটু বলা যায়? না মানে আসলে আমার একজনকে পছন্দ আছে, আর ও যে আমাকে পছন্দ করে সেটা আমি বুঝতে পারি। সব কিছু বোঝার জন্য সময় নিয়েছিলাম, কিন্তু সবটা বুঝে ওঠার আগেই যে এমন কিছু হবে সেটা ভাবতে পারিনি।
এর জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী। আমি আপনার জীবনে এসে অনেক বড় ঝামেলা করে ফেললাম, তাই না? মেয়েটা চুপ করে রইল। তখন ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও বলতে লাগলো। ছোটবেলা থেকে আমি এমনই, জানেন তো। যেখানেই যাই সেখানে ঝামেলা পাকিয়ে ফেলি। সব কিছু থেকে এজন্যই আলাদা আর দূরে থাকার চেষ্টা করি। তাই কারোর সাথে না আছে বন্ধুত্ব, আর না কারোর সাথে নিজে থেকে আগ বাড়িয়ে কথা বলতাম। এ বাসায় আসার পর থেকে বন্ধুবান্ধব এমনকি কলেজে যাওয়া পর্যন্ত বাদ দিয়ে দিয়েছিলাম। কারণ যার কাছে যাই সে আমার জন্য বিপদে পড়ে। তাই আমি চাই না আমার জন্য কাউকে বিপদে পড়তে হোক। কিন্তু দিন শেষে আবার আপনাকেও এরকম একটা ঝামেলার মধ্যে ফেলে দিলাম। দেখলেন তো কি দুর্ভাগা আমার, যে আপনাকে আমার মতো একটা এতিমের কাছে আসতে হলো, আর যার কিছু নেই তাকে কিনা বিয়ে করতে হলো। আসলে বলছিলাম যে আমি জানি আপনি কি বলতে চান। আপনি ডিভোর্স চান, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আমাকে এসব বলতে হবে না, তবে তার জন্য সময় লাগবে। আমি মাম্মির কাছে ছোট হব, তাতে আমি ওদের বোঝাতে পারবো। তারপরেও আপনি এরকম কিছু করবেন না যার জন্য আমার মামি কষ্ট পায়। আপনি এমন কোনো কাজ করবেন না যার জন্য আমার পরিবারের সম্মানটা আপনার জন্য নষ্ট হয়। ঈশান কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। আর বাইরে যাওয়ার জন্য যখনই পা বাড়াবে তখন মামা এসে ওকে বোঝালো। শেষে ঈশান উপায় না পেয়ে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ল। রাতে ভালো করে ঘুম হয়নি। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করতেই ঘুম চলে আসলো। অন্যদিকে জুমাইরা অনেকক্ষণ ফোন ঘাটাঘাটি করলো। ইমনের নাম্বারে কয়েকবার কল করেও পেল না। একটু বাদেই মামি রুমে আসলো। এ বাসাতে তেমন আত্মীয় স্বজন আসেনি। বিয়েটা হুটহাট করেই হলো, তাই জুমাইরার বাসার অনুষ্ঠান করা হলেও এ বাসাতে কোনো অনুষ্ঠান হয়নি। যারাও বা এসেছিল কালই এরকম একটা পরিস্থিতিতে ওদের বাসা অবধি পৌঁছে দিয়ে তারপর যে যার মতো চলে গেছে। জুমাইরা বসে আছে। মামি এসে ওর পাশে বসলো। মামিকে দেখে মেয়েটা একটু হাসার চেষ্টা করলে তখন মামি ওর একটা হাত ধরে দু হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো। তখন ঈশান আমাদের থামিয়ে দিয়েছে। কেন? আমি সেটা বুঝতে পারছি। আমি জানি তুমি ওর সাথে থাকতে চাও না। তোমার যে অন্য কোথাও সম্পর্ক আছে, কিংবা তুমি এই মুহূর্তে বিয়েটা করতে চাইছিলে না, সেটা আমি আন্দাজ করতে পারছি। কারণ একটা মেয়ে হয়ে একটা মেয়ের বিষয়ে আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তাই তোমার যদি তেমন কিছু থাকে আমাকে একটু বলতে পারো। মেয়েটা চুপ করে রইল। তখন মামি ওর মুখের পাশে হাত রেখে এবার বলতে লাগলো। ঈশানকে কাল থেকে দেখার পর থেকে তোমার হয়তো মনে হতে পারে ও খুব শান্ত আর খুব সহজ সরল। ছেলেটা আগে এমনটা ছিল না, জানো তো। শান্ত থাকলেও সবসময় দুষ্টু মিষ্টি, খুনসুটি আর দৌড়ঝাঁপ, এদিক ওদিক দৌড়ে বেড়ানোটাই ওর নিত্যদিনের কাজ ছিল। কিন্তু ওর আব্বু আম্মু মারা যাবার পর থেকে ছেলেটা অনেক বেশি চুপচাপ হয়ে গেছিল। তারপর উপায় না পেয়ে ওকে বাসায় নিয়ে আসা হয়। এত বড় বিষয়, আসল সম্পত্তি আর একটা মাত্র ছেলেকে রেখে বাবা মায়ের মৃত্যু, সব কিছু মিলিয়ে ও মানতে পারেনি। ডিপ্রেশনে ছিল পুরো 6টা মাস। তারপর যখন আমরা চেষ্টা করে ওকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারলাম, তখন আর আগের মতো সেই চঞ্চল স্বভাবটা ওর মধ্যে রইল না। কেমন শান্ত আর সহজ সরল স্বভাবের হয়ে গেল, কেমন নিস্তেজ হয়ে রইল। একটা জ্বলে ওঠা আলো যেন নিস্তেজ হয়ে গেল। এইরকম একটা পরিস্থিতির মধ্যে গত 3 বছর যাবৎ আছি। তুমি যদি ভেবে থাকো আর 10টা ছেলের মতো এদিক ওদিকে রিলেশন আছে, কিংবা বাসার বাইরে গিয়ে এসব করে বেড়ায় আর আমাদের সামনে ভালো সাজার চেষ্টা করে, তাহলে পুরোপুরি ভুল। তুমি ওর সম্পর্কে খোঁজখবর নিয়েও জানতে পারো। বারবার তোমার আঙ্কেল বলেছিল যে ওর যদি কোথাও পছন্দ থাকে তাহলে যেন আমাদের জানাই। কিন্তু ছেলেটা কি বলে জানো তো? কি বলে আন্টি? বলে ওর কেউ নেই, আর সেখানে তুমি একটা ছেলের সাথে কেই বা প্রেম করতে চাইবে? আর প্রেম করতে চাইলেও কেউ এই সহজ সরল ছেলের সাথে প্রেম করে না। আর যখন জানতে পারবে বিয়ের কথা চিন্তাও করবে না। আজকালকার যুগের প্রেম ভালোবাসার উপর ওর নাকি বিশ্বাস নেই। আর আমরা অনেকবার বলেছিলাম বিয়ে করার কথা। একা থাকে, তার উপর আবার সবসময় মন খারাপ করে থাকে, সেজন্য ভেবেছিলাম যে ছেলেটাকে বিয়ে করলেও হয়তো স্বাভাবিক লাইফে ফিরতে পারবে। ও তখন বলেছিল আমাদের যদি ইচ্ছে হইতো আমরা যা সিদ্ধান্ত নেব ও সেটা মেনে নেবে। আর পছন্দের কথাও জিজ্ঞেস করা হলো, তাতেও বলল আমাদের যাকে পছন্দ হয় তাকে নির্দ্বিধায় বিয়ে করে নেবে। আব্বু আম্মুকে নাকি
ওই কথা বলেছিল। আসলে আজকালকার যুগে এরকম ছেলে হয় কিনা আমি জানি না, তবে আমার ছেলেকে দেখে আমার মনে হচ্ছে এরকম ছেলে পাওয়া খুবই কষ্টকর। তুমি যদি এখন ভেবে থাকো যে এই বিয়েটা রাখবে না কিংবা ওর কাছ থেকে অন্য কোথাও চলে যাবে, তাহলে সেটা কিন্তু খুব বেশি ভালো দেখাবে না মামনি। তাতে তোমার আব্বু আম্মু সম্মানটা নষ্ট হবে। তুমি তো ঈশানের থেকে সিনিয়র, বয়সে প্রায় 2 বছরের বড়। তোমার তো ওর থেকে বুদ্ধিটা বেশি। তাই আমি আশা করি তুমি ভুলভাল এমন কোনো সিদ্ধান্ত নেবে না যার জন্য তোমার সম্মান, তোমার পরিবার আর তোমাদের সম্মানটা নষ্ট হয়। জুমাইরা মনোযোগ দিয়ে মামির কথা শুনলো। কাল যাকে আমু বলে ডাকবে ভেবেছিল, আজকে তাকে মামি বলেই ডাকতে হচ্ছে। এই কারণে ওরা ঈশানের মামা মামি, তাই মামি শাশুড়ি আর ওই আন্দাজেই ডাকতে হচ্ছে। বিষয়টা ভেবেই অবাক লাগছে। কাল ভেবেছিল কি আর আজ হলো কি। পুরো দুপুর জুড়ে মামির সাথে জুমাইরা গল্প করলো, ঠিক আগের মতোই, কিন্তু বেশ শান্ত স্বাভাবিক। কাল রাতে যে ঈশানের সাথে এরকম কিছু করেছে সেটা বললে হয়তো ওদের খারাপ লাগবে, তাই বলল না। বিকেলের দিকে যখন ঈশানের ঘুম ভাঙলো তখন উঠে ছেলেটা ফ্রেশ হয়ে নিল। তারপর ডাইনিংয়ে এসে দুপুরের খাবার খাওয়ার জন্য মামিকে ডাকলে মামি এসে খাবার দিল। এবার ঈশান একটা বারের জন্য জিজ্ঞেস করলো না যে ওর বউ খেয়েছে কিনা। মামি ওর পাশে বসে বলতে আরম্ভ করলো। বউ পছন্দ হয়নি আব্বু? ঈশান মামির দিকে একবার তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, আমার পছন্দ দিয়ে কী করবে? তোমাদের যদি পছন্দ হয় তাতেই আমার পছন্দ। আর চেহারাটা যে সব কিছু নয় মামি, মন থেকে যে ভালো তাকে ভালো বলতে হয়। তারপরও থাকে না যে মেয়েটা কেমন, ওর সাথে একটু কথা বলা আর মানিয়ে নেওয়া। বলেছি তো, কাল রাতে অনেক কথা হয়েছে আমাদের। কি বলেছে? ও তোমার সাথে থাকতে চায় না, ডিভোর্স চেয়েছে, এরকম কিছু? ডিভোর্স কেন চাইবে? বলল ওর বিয়ে করার ইচ্ছে ছিল না। তাছাড়া এই মুহূর্তে বিয়ে করবে না বলেই ইমন ভাইকে নাকি বলেছিল পালিয়ে যেতে। ইমন ভাইও যে এই জন্যই পালিয়ে গেল সেটা আমার বিশ্বাস হচ্ছে না। এজন্য পালানো ছেলে তো ও নয়। তুমি জিজ্ঞেস করে দেখতে পারো তোমার ছেলেকে। মামি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলো ফোনটা নেওয়ার জন্য। কাল থেকে জুমাইরা ঈশানের বাসায় এসেছে, অর্থাৎ ওর মামা মামির বাসায় এসেছে। তারপর থেকে একটাবারের জন্য দেখেনি ঈশানের ফোনে কখনো কল এসেছে কিংবা কেউ মেসেজ করেছে। ও অবাক হয়েছে সেটা ভেবেই যে ঈশান বাসা থেকে বেরোলো ফোনটা রেখেই। ফোনে কোনো লক দেওয়া ছিল না। তবে দুপুরের দিকে যখন মামি চলে যায় তখন জুমাইরা ছেলেটার ফোনটা নিয়ে ঘাটাঘাটি করে দেখলো কোথাও কোনো মেয়ের নাম্বার কিংবা কারোর সাথে চ্যাট, আর এমনকি কোনো মেয়ের ছবি পর্যন্ত নেই। শুধু একজন ভদ্রলোক আর ভদ্রমহিলার কয়েকটা ছবি ছিল। এগুলো হয়তো ওর আব্বু আম্মু। দেখতে বেশ মোটামুটি, দুজনকে দেখে মনে হয় দুজন বেশ সুখী মানুষ ছিলেন, আর বেশি হাস্যোজ্জ্বল চেহারায় ছিল দুজনেই। কিছুক্ষণ ধরে দেখে তারপর একটা সময় ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে। ঈশান রুমে এসে দেখে জুমাইরা ঘুমোচ্ছে। কিছুক্ষণ ধরে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল ঈশান। কাল রাতে কিংবা আজ সকাল থেকে একবারও ভালোভাবে দেখা হয়নি, শুধু একবার করে তাকিয়েছে কাল। তারপর চোখ ফিরিয়ে নিয়েছিল, কারণ যে চোখে মায়া আছে সে চোখের মায়ায় ডুবে যেতে নেই। সে যদি হারিয়ে যায় সেটা ভেবে আর তাকানোর সাহস হয়নি। বাইরে আসার পর থেকে শুরু করে ঈশান সন্ধ্যা পর্যন্ত বাইরে চায়ের দোকানে বসে কাটিয়েছে। সবার নানান কথা শুনেছে। ইমন থাকলে হয়তো তার সাথে আড্ডা দিতে পারত, এদিকে ওদিকে ঘোরাফেরা এ নিয়ে সময় কেটে যেত। কিন্তু ছেলেটাও কাল পালালো। অন্যদিকে ঈশানের বাসাটা এখন ফাঁকাই পড়ে আছে, কেউ থাকে না। আর ওদিকে একটা কেয়ারটেকার আছে, তাকে মামা টাকা দিয়ে রেখে দিয়েছে শুধু বাড়িটা পরিষ্কার রাখার জন্য। ছেলে বিয়ে করলে বাসায় ফিরবে বলেছে মামা। লোকটাও বেশ বিশ্বস্ত, তাই নিজের ইচ্ছে মতো কাজ করে। ঈশান কিছুক্ষণ পর বাসায় ফিরল। বাসায় ফিরতেই দেখলো মামা ডাইনিংয়ে বসে টিভি দেখছে। ছেলেটা এসে মামার পাশে বসতেই কিছুক্ষণ ধরে কথা বলল ভদ্রলোক। ঈশান ভেবেছিল বকাঝকা করবে মামা বাইরে থাকার জন্য। তারপর একটার সময় মামিও এসে আড্ডায় যোগ দিল। জুমাইরা পুরো বিকেল মামির সাথেই কাটিয়েছে আর রান্নাবান্না দেখেছে। মেয়েটা নাকি রান্না করতে পারে না। মামিকে বারবার বলেছিল রান্না শিখিয়ে দিতে। মামি একগাল হেসে বলেছে শিখিয়ে দিবে। ঈশান ভাবছে যে এখন যদি ইমন ভাইয়া বিয়ে করে নিয়ে বাসায় ফেরে কিংবা বাসায় এসে বলে কাউকে পছন্দ করে, তাহলে মামা ঠিক কতটা রিয়্যাক্ট করবে তা কারো জানা নেই।
বিয়ের পর 7 দিন আর মামা ঈশানকে তেমন করে বাসার বাইরে যেতে দিল না, বউয়ের আশেপাশেই থাকতে বলল। এরই মাঝে 2 দিন গিয়ে শ্বশুরবাড়ি থেকেও ঘুরে আসা হয়েছে। শ্বশুরবাড়ি যেতেই শ্বশুরের সাথে অনেক কথা বলল, কি করবে, কি করার ইচ্ছে আছে। পরবর্তীতে সেটা নিয়ে আলাপ আলোচনা করলে তখন ঈশান জানালো ওদের বিজনেসটাই দেখাশোনা করবে। আব্বু আম্মুর অবর্তমানে ওদের বিজনেসটাই দেখবে, সেটা নিয়েই পড়ে থাকবে বলল। তখন ভদ্রলোক ওর একটা হাত ধরে বলেছিল, দেখো বাবা, সেদিন তোমার মামার সাথে আমি অনেক সিন ক্রিয়েট করে ফেলেছি। আসলে এরকম করে বিয়েটা ঠিক করার পরে যে ছেলেটা পালিয়ে যাবে সেটা ভাবতে পারিনি। তারপর তোমাকে বিয়ে করতে বললে যে তুমি রাজি হবে সেটাও ভাবিনি। মেয়েটাকে মানানোটাই অনেক বড় ঝামেলা ছিল। তোমাকে বিয়েতে রাজি হবে এমনটা ভাবতেও পারিনি। তাই তুমি সেদিন যে কাজটা করেছো তার জন্য আমি অনেক কৃতজ্ঞ থাকবো তোমার কাছে। তবে সেদিন তোমার সাথে ভালো করে কথা বলা হয়নি। আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি ইমনের থেকেও তুমি অনেক ভালো ছিলে। সেই জন্য বোধ হয় তোমার মামা আমাকে আশ্বস্ত করেছিল তোমার কাছে আমার মেয়েটা ভালো থাকবে। তারপর আমি আবারও বলছি, তুমি আমার মেয়েকে দেখে রাখবে। একমাত্র মেয়ের কখনো কোনো আশা অপূর্ণ রাখিনি, কিন্তু বিয়েটা জোর করে দিতে গিয়ে যে এমন কিছু মধ্যে পড়তে হবে সেটা ভাবতে পারিনি। তারপরেও যেভাবে হোক এখন তুমি ওর হাজব্যান্ড হিসাবে উচিত বউকে আগলে রাখা। তাই আমি চাইবো তুমি ওকে আগলে রাখো। আমার দিক থেকে সবসময় তোমার জন্য সাপোর্ট থাকবে। তোমার যদি কখনো কোনো প্রয়োজন হয় তুমি শুধু তোমার এই আব্বু একবার বলো। আমি সব শুনেছি তোমার আব্বু আম্মু নেই, আমার কোনো ছেলে নেই, আর তোমার আব্বুর আম্মু নেই। এখন থেকে তুমি আমার ছেলে হিসাবে আমাকে এটুকু বলবে তোমার কখন কি চাই। ঈশান সেদিন একটু হাসার চেষ্টা করেছিল, তারপর আবার জুমাইরার দিকে তাকিয়ে হেসে বলেছিল, আঙ্কেল, আপনি টেনশন করবেন না। আর আব্বু আম্মু আমার জন্য যা রেখে গেছে, আপনার মেয়েকে নিয়ে যদি আমি বসেও খাই, সব যদি বিক্রি করেও খাই, তারপরও আমাদের দুজনের অনায়াসে পার হয়ে যাবে। আমি ওই রকম ছেলে না, তাই আমার কখনো কিছুর প্রয়োজন হবে না। তারপরও বিপদের কথা তো বলা যায় না, কখনো যদি বিপদে পড়ি অবশ্যই আপনাকে জানাবো। ঈশানের এমন কথা বলার পর লোকটা আশ্বস্ত হলেও ঈশান ভেবেছিল যে ওনার মেয়ে থাকবে কিনা সেটা নিয়ে আশঙ্কা আছে। ও বাড়িতে যাবার পরও সুমাইরা ঈশানের সাথে নিজে থেকে কথা বলার চেষ্টা করেছে। ঈশান তেমন করে বলেনি। যখন মায়া জিনিসটা বড্ড বেশি নেশালো হয় তখন এই মায়ের মধ্যে পড়াই ভালো। তাই ঈশানও চায় না সুমাইরার ওই মায়াবী চোখে হারিয়ে যেতে কিংবা ওর মায়ায় পড়তে, তাহলে হয়তোবা আর বেরিয়ে আসার সুযোগ থাকবে না। কখনো ভালোবাসেনি, তারপরও যদি হঠাৎ করে করা বিয়েটাকে বাসে, হঠাৎ বিয়ে করে বউয়ের প্রেমে পড়ে যায়, তাহলে নিজেকে আটকানোটা কষ্ট হয়ে যাবে। তারপরও কেন জানি মনে হয় এই মেয়েটা যদি সত্যি ওর সাথে থেকে যেত, একটু যদি বুঝতো, একটু যদি ভালোবাসতো, মানসিক শান্তির জায়গা যদি হতো। কথাগুলো ভেবেই দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে বুকের ভিতর থেকে। 7ম দিন থেকেই ঈশান অফিসে যেতে শুরু করলো। জুমাইরা কলেজে যাওয়ার কথা বললে ঈশানও বারণ করলো না। মেয়েটা আরও 2 দিন বাদ থেকে যেতে বলল, কারণ ও অনার্সটা প্রায় শেষের দিকে। সেদিন ঈশান অফিস থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে দেখলো জুমাইরা রান্না করছে। ঈশান এসে ওকে রান্না করতে দেখে খানিকটা তপ্তা খেলো। মেয়েটা নাকি রান্না পারে না, তাহলে রান্নাঘরে কি করছে? খানিকক্ষণ বাদেই মেয়েটা এক বাটি পাস্তা নিয়ে এসে ঈশানের সামনে রাখতেই ছেলেটা অবাক চোখে তাকালো। মেয়েটা বলতে লাগলো, তোমার জন্য পাস্তা তৈরি করেছি, খেয়ে নাও। রাতের খাবারটা যখন খাবে তখন একটা স্পেশাল ডিশ আছে। ঈশান একটু চুপ করে থেকে দেখলো মেয়েটা বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। তারপর আবারও জুমাইরার বলা কথাটা মাথায় আরেকবার ঘুরপা খেতেই সাথে সাথে ঈশান পাস্তা নিয়ে খেতে আরম্ভ করলো। ছেলেটা খাচ্ছিল, কোনো কথা বলছিল না। যখন মেয়েটা জিজ্ঞেস করলো কেমন হয়েছে, ঈশান প্রশংসায় পঞ্চমুখ হলো। মেয়েটা তো খুশিতে একদম গদগদ হয়ে গেল। ঈশানের চোখে মুখে কোনো বিরূপ প্রক্রিয়া নেই। জুমাইরা ভাবলো অনেকখানি তো রান্না করেছিল, তাহলে না হয় কিচেনে যা আছে ওইটুকু ও খেয়ে নেবে। মেয়েটা দৌড়ে গিয়ে বাকি পাস্তাটুকু প্লেটে বেড়ে নিয়ে মুখে দিতেই বুঝতে পারলো ঝালে পুরো মুখটাই পুড়ে যাচ্ছে। এত বেশি ঝাল হয়েছে যেটা ওর পক্ষে খাওয়া সম্ভব না। পুরো গ্লাস পানি খেলো, তারপরও কোনো প্রতিক্রিয়া হলো না। শেষে মামি ওকে এমন হাঁসফাঁস করতে দেখে ফ্রিজ থেকে মিষ্টি বের করে দিল।
মিষ্টি খেয়ে তারপর মেয়েটা কিছুটা স্বাভাবিক হলো। জুমাইরার এবার মনে হলো যে ঈশানকে তো এই পাস্তাটাই খাইয়েছে, ছেলেটা সম্পূর্ণই খেয়েছে। তাই দৌড়ে আসলো ডাইনিংয়ে। এসে দেখলো ঈশান পায়ের উপর পা তুলে বসে ছেলেটা সোফায় হেলান দিয়ে ফোন চালাচ্ছে। জুমাইরা এসে ধপ করে ওর পাশেই বসে পড়ল। ঈশান মেয়েটার দিকে তাকাতেই ও বলতে আরম্ভ করলো, এত ঝাল তুমি খেলে কি করে? আমি বুঝতে পারিনি যে এত ঝাল দিয়ে ফেলবো। আসলে প্রথমবার রান্না করেছি আর মামি বলে দিয়েছিল। প্রথমে মনে হয়েছিল ঝাল হয়নি, কিন্তু দ্বিতীয়বার যে এত বেশি ঝাল দিয়ে ফেলবো ভাবতেই পারিনি। আমি তো এখনো ঝালে হাঁপাচ্ছি। তাহলে তুমি এত ঝাল খেলে কি করে বলো? যখন কেউ নিজে থেকে কারোর জন্য কিছু তৈরি করে আর নিজে থেকে আগ্রহ দেখিয়ে বানায়, তখন সেটা যত খারাপই হোক মুখ বুজে খেয়ে নিতে হয়। আর আপনি মানেন কিংবা না মানেন, বিয়ের পর থেকে তো আপনি আমার বউ, তাই না? এত কষ্ট করে জীবনের প্রথমবার বউ আমার জন্য কিছু তৈরি করেছে, তাকে এরকম করে বিষয়টা বলে কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। আপনার মন খারাপ হতো তাই বলিনি। জুমাইরা কেমন ফ্যাল করে ছেলেটার দিকে তাকিয়ে রইল। ঈশান ফোন চালানোতে মনোযোগ দিল। রাতে খাওয়া দাওয়া করে দুজনে রুমে এসে শুলো। জুমাইরা এসে বেডে শুয়ে পড়ল। খেয়াল করলো ঈশান অনেক আগেই উল্টো দিকে ফিরে শুয়ে আছে। কেন জানি ছেলেটার এই চুপ করে থাকাটা ওর মোটেও ভালো লাগে না। ইচ্ছে করে আগের মতো যদি আবার কথা বলতো, আগের মতো যদি আবার চঞ্চল স্বভাবে থাকতো, কিন্তু না, ওর সাথে তো তেমন করে কথাই বলে না। আর জুমাইরাও ভেবেছে যে থাকবে না, তাহলে ওর সাথে এত কথাই বা কিসের জন্য বলবে। অন্যদিকে ঈশানের মনে কী জ্বলছে ও জানে না, তবে এটুকু বুঝতে পারছে যে এই মেয়ে ওর সাথে থাকতে চায় না। তাহলে জোর করে রাখারই বা কী আছে। ঈশান কিছুক্ষণ যাবৎ শুয়ে রইল। মাঝরাতের দিকে ওর ফোনে একটা কল আসলো। কয়েকবার বাজতেই ঈশান উঠে বসে। ফোনটা হাতে নিয়ে দেখলো যে আননোন নাম্বার। রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে ইমন ভাইয়া যে কী বললো কিছু বোঝা গেল না। এবার মনে হতে লাগলো রুমের মধ্যে যদি কথা বলে তাহলে মেয়েটার ঘুম ভেঙে যাবে। ঈশান তাড়াহুড়ো করে উঠে এসে ব্যালকানিতে গিয়ে কিছুক্ষণ কথা বলল। বেশ কিছুক্ষণ বাদে যখনই পিছনে ফিরবে তখনই খেয়াল করে দেখলো পিছনে জুমাইরা দাঁড়িয়ে আছে। ঈশান একবার মেয়েটার দিকে তাকিয়ে দেখলো ঘুম ঘুম চোখে ওর দিকেই কেমন করে যেন তাকিয়ে আছে মেয়েটা। ঈশান ওকে এড়িয়ে গিয়ে নিচে গিয়ে শুয়ে পড়তেই জুমাইরা এসে বলতে আরম্ভ করলো, কে কল করেছিল? আমার গার্লফ্রেন্ড। মেজাজ খারাপ করো না তো। কে কল করেছিল সেটা বলো। তোমার গার্লফ্রেন্ড নেই সেটা আমি খুব ভালো করেই জানি। আমি তো নিজের মুখে বলছি, আপনার বিশ্বাস হচ্ছে না তাতেও? ঈশান বারবার বারণ করছি এসব না বলতে। বলো না কে কল করেছে। আপনার ফ্রেন্ড কল করেছিল, বলল সে বিয়ে করে নিয়েছে আর বাসায় যেন বোঝাই। আরও বলল কিছুদিনের মধ্যেই বাসায় চলে আসবে। তাছাড়া আর কতদিন এভাবে থাকবে বলুন? বাড়ির ছেলে বাড়ি আসবে না। ও তোমাকে কল করলো, একবার আমাকে জানালো না? একবার আমাকে বলতে পারলে না? তাহলে দেখতে আমিও ওর কী হাল করতাম। বিয়েটা তো আপনিও করতে চাননি আর সেও করতে চায়নি। আপনার কথাতেই সে পালিয়ে গেছে, তাহলে এখন আবার এসব বলে লাভ কি? ওর জন্যই তোমাকে আমার বিয়ে করতে হলো, তাই? ভয় নেই, আমার সাথে থাকতে বলছি না আপনাকে, আর থাকতেও হবে না, কোনো টেনশন নেই। নাকি একই রুমে থাকি বলে আপনার ইনসিকিউর ফিল হয়? যদি তাই হয় তাহলে আমাকে বলতে পারেন, আমি রুম থেকে বেরিয়ে যাব। ঈশান আমি তেমন করে না বললেও এর থেকে ভালোভাবে যে বলতে চাননি সেটা আমি জানি। সব কথা এত বুঝিয়ে বলতে হয় না। আর যেমন বলেছেন তাতে আমি কিছু মনে করি না। আপনার যা ইচ্ছা তাই করেছেন, তাতে আমার কিছু যায় আসে না। ছোটোবেলা থেকে এগুলো আমার অভ্যাস হয়ে গেছে। আর আব্বু আম্মু মারা যাওয়ার পর থেকে অনেকের কাছ থেকেই অনেক কথা শুনতে হয়েছে। তাই এইগুলো নিয়ে আমাকে বলে কোনো বিরূপ প্রতিক্রিয়া আপনি পাবেন না। আর আপনারা কষ্ট করে এগুলো বলার কোনো দরকার নেই। এরই মাঝে পার হয়ে গেল পুরো একটা মাস। এই একটা মাসে জুমাইরা খেয়াল করেছে ঈশান নিজে থেকে কখনো ওর সাথে কথা বলেনি। প্রয়োজনের বাইরে কখনো জিজ্ঞাসাও করে দেখেনি যে জুমাইরার কী লাগবে না লাগবে। তবে মেয়েটাকে অফিসে যাবার সময় টাকা দিয়ে যেত কলেজে যাওয়ার জন্য। জুমাইরা কিছুদিন নিত, আবার কিছু দিন ঈশান ফিরে এসে দেখতো টাকাগুলো সেখানেই রাখা। ঈশান বলেছিল যতদিন এখানে আছে ততদিনও ঈশানের দায়িত্ব, তাই যত টাকা পয়সা লাগে তা যেন ওর কাছ থেকে চেয়ে নেয়। জুমাইরা নিজে থেকে চায় না, তবে ঈশান বুঝতে পারে। আর ওকে বারবার জিজ্ঞেস করলে যখন মেয়েটা বলে তখনই ছেলেটা ওকে টাকা দিয়ে তবে বাসা থেকে যায়।
1 মাস পরের ঘটনা। সেদিন ঈশান বাসায় এসে জানতে পারল সুমাইরা এখনও বাসায় ফেরেনি। দুপুর হয়ে গেছে, তারপরও নাকি মেয়েটা কলেজ থেকে ফেরেনি। ওর নাম্বারে কয়েকবার কল করলো, তবে আননোন নাম্বার দেখে হয়তো রিসিভ করেনি। বিষয়টা ভেবেই ঈশান ওর কলেজের ঠিকানা নিয়ে বেরোলো। কলেজে গিয়ে দেখলো কলেজের গেটটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। দারোয়ান বলল আজ নাকি 2টো ক্লাস পরেই কলেজ ছুটি হয়ে গেছে। ঈশান বাসার দিকে ফেরার জন্য শহরের ভিতর দিয়ে যখনই কিছুটা এগিয়ে আসলো, দূরে থেকে একটা স্বনামধন্য রেস্টুরেন্টের সামনে গিয়ে যাবার সময় গ্লাসের ভিতর দিয়ে নজর পড়ল জুমাইরার মতোই কেউ একজন রেস্টুরেন্টের মধ্যে বসে আছে। ওর সামনে একজন ছেলে বসে। ঈশান ড্রাইভারকে বলল গাড়ি থামাতে। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে গাড়ি থেকে নামলো মেয়েটাকে দেখার জন্য। গাড়ি থেকে নেমে কিছুটা এগিয়ে এসে রেস্টুরেন্টের দরজার সামনে দাঁড়াতেই বুঝতে পারল জুমাইরা ছেলেটার সাথে বেশ হাসাহাসি করে কথা বলছে। তাহলে এই কি সেই পছন্দের মানুষটা? ঈশান কিছুক্ষণ চুপ করে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থেকে দেখলো ছেলেটাকে। বিজনেসম্যান টাইপের মনে হচ্ছে। বড়লোক বাবার মেয়ের বড়লোক বয়ফ্রেন্ড মিলেছে, বেশ ভালো। ঈশান এমন করে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ বাদেই যখন জুমাইরা বেরিয়ে আসলো, তখন ঈশান রেস্টুরেন্টের সামনে গাড়িটা নিয়ে গিয়ে দাঁড় করালো। জুমাইরা বাইরে আসলে ঈশানকে দেখতে পেল, আর ছেলে ওকে দেখেই গাড়িটা দরজা খুলে দিয়ে উঠতে বললেই মেয়েটা কিছুটা চমকে গেল। ঈশানের এক কথাতেই উঠে বসলো। জুমাইরা ঈশানের পাশাপাশি বসে আছে। ছেলেটার মুখে কোনো কথা নেই, উল্টো মুখে হাত দিয়ে বসে আছে। এদিকে জুমাইরা বারবার ওর দিকে তাকাচ্ছে, ভাবছে হয়তো ছেলেটা দেখে ফেললো কি না ওদের একসাথে। ঈশান একবার ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, এই কি আপনার সেই পছন্দের মানুষ? ঈশান অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে কথাটা বললেও জুমাইরা ওর দিকে তাকিয়ে আছে। ছেলেটা আবারও বলতে লাগলো, বেশ ভালো মানিয়েছে আপনাদের দুজনকে। আর ছেলেটাকে দেখেও মনে হচ্ছে অনেক টাকা পয়সার মালিক। দুজনকে বেশ ভালো মানাবে। তো কতদূর এগুলেন জানতে পারি? আপনি বলছেন ওকে পছন্দ করেন? ঈশানের এরকম প্রশ্নে মেয়েটা অবাকের উপর অবাক হয়েছে। ভেবেছিল ছেলেটা বকাঝকা করবে কিংবা রাগারাগি করবে, কিন্তু তেমন কিছুই করলো না। জুমাইরা ভেবেছিল অন্য সব গল্পের মতো ছেলেটা হয়তো ওর সাথে সিন ক্রিয়েট করবে, অভিমান করবে কিংবা বকাঝকা করবে, কিন্তু এই ছেলে তো একদম মনে হয় অন্য ধাতুতে করা। ওকে একটাবারের জন্য বকাঝকা তো দূরে থাক, উল্টো জিজ্ঞেস করেছে প্রপোজ করেছে কি না, কতদূর কি এগোলো। ঈশানের এমন ধারা কথা শুনে জুমাইরা হাঁ করে তাকিয়ে রইল। ঈশান বাসার সামনে এসে মেয়েটাকে নামিয়ে দিয়ে বাসার বাহিরে চলে গেল। জুমাইরা হয়তো ভাবতেও পারেনি আজকে ঈশান ওদের দুজনকে এমন করে দেখে ফেলবে। তাহলে হয়তো আরও লুকিয়ে চুরিয়ে আসতো। দুজনের দেখা হলো একদম রাতে। রাতে মেয়েটার সাথে ঈশান আর কোনো কথাও বলল না। খাওয়া দাওয়া করে নিচেই শুয়ে পড়ল। জুমাইরা ওর দিকে তাকিয়ে থেকে ঘুমিয়ে পড়েছিল। এরকম করে পরপর পুরো 3টা দিন ঈশান খেয়াল করলো জুমাইরা প্রত্যেকটা দিন ছেলেটার সাথে দেখা করছে, কথা বলছে। তৃতীয় দিন ঈশানের খুব বিরক্ত লাগলো। এটা ভেবেই যে ওকে বারণ করেছিল ওদের বাসায় থাকাকালীন সময় যেন এগুলো না করে, তারপরও মেয়েটা কিনা এসবই করছে। ঈশান সেদিন জুমাইরাকে নিয়ে বাসায় আসার সময় শুধু বলেছিল, আমি আপনাকে বারণ করেছিলাম এই বাড়িতে থাকাকালীন সময়ে আপনি অন্তত ওই ছেলেটার সাথে দেখা করবেন না। আর যদি করারই হয় একবার এখান থেকে বেরিয়ে গিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন। আমি তো আপনাকে বলে দিয়েছিলাম ডিভোর্স দিয়ে দেব, তারপরও সেটার জন্য কিছুদিন দেরি করতে পারলেন না। ফোনে কথা বলেন, চ্যাট করেন, বাসায় থেকে যা ইচ্ছে তাই করেন। আমার মামার একটা সম্মান আছে, শহরের সবাই আমার মামাকে চেনে। তার ভাগ্নে বউ যদি বাইরে গিয়ে অন্য ছেলেদের সাথে দেখা করে বেড়ায়, সেটা তার সম্মানের জন্য বড্ড বেশি লাগবে। আপনি হয় আজকে বাড়ি চলে যাবেন, আর না হলে আজকেই আপনার সাথে আমার শেষ দেখা হবে। এরপর আপনার সাথে আমার দেখা হবে একদম 6 মাস বাদে। ঈশান সেদিন কথাগুলো বলে সুমাইরাকে বাসায় পৌঁছে দিয়ে সেই যে কোথায় গেল, তারপর ছেলেটা আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। সুমাইরা ঈশানের মামা মামিকে জিজ্ঞেস করলে ওরা কিছু বলল না। ওরা কেমন ফ্যাল করে তাকিয়ে রইল। বুঝতে পেরেছিল হয়তো ঈশান ওদের সবটাই জানিয়েছে, কিন্তু একটা আশ্চর্যের বিষয় যে সুমাইরা এমন করে বাইরে গিয়ে অন্য ছেলের সাথে কথা বলেছে, দেখা করেছে,
ঈশান তার জন্য ওকে কিছুই বলল না। এরপর সুমাইরা ছেলেটার সাথে অনেকবার দেখা করলেও কেন জানি মন বসাতে পারেনি ছেলেটার প্রতি। ছেলেটা নিজে নিজে বকবক করেছে, আর ঈশানের সেদিনের বলা কথাগুলো ততবারই মনে পড়েছে যতবার এই ছেলেটার সাথে দেখা করতে গিয়েছে। ঈশানের সাথে এরপর থেকে একটা মাসে জুবাইরার যোগাযোগ না করলেও পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করেছে। মামা মামি মেয়েটাকে কখনো বকাঝকা করা তো দূরে থাক, এরপর থেকে এসব বিষয়ে একটা কথাও বলেনি। মাঝখানে মেয়েটা অনেকবার বাসায় গিয়েও থেকে এসেছে। এসে জানতে পারলো ঈশান আর বাসায় ফেরেনি, ছেলেটা হয়তো কোথাও একটা চলে গেছে। আসলে খুঁজলে সবাইকে পাওয়া যায়, কিন্তু জুমাইরার ইচ্ছে ছিল না ঈশানকে খোঁজার। আর ঈশান ভাবে এ কেমন বিয়ে যেখানে ওর প্রতি মেয়েটার কোনো দায়িত্ব জ্ঞান নেই, যা ইচ্ছে তাই করে বেরিয়েছে। মামা মামির সম্মানটা নিজের চোখের সামনে নষ্ট হতে দেখতে পারবে না, তাই বাসা থেকে সেদিন চলে এসেছিল। এরকম উশৃঙ্খল কাউকে ঈশানের এমন এলোমেলো অগোছালো জীবনে চায় না। আর সে যদি থাকতেও চাইতো ঈশান চেষ্টা করত তার থেকে দূরে সরে থাকার। অন্যদিকে সেদিনের পর ঈশান নিজের বাসায় চলে এসেছিল। তারপর বাসায় এসে মামা মামিকে সবটাই জানিয়ে দিয়েছিল। ওদের বলেছিল যে এই সম্পর্কটা জোর করে রাখা সম্ভব না। তার উপরে মেয়েটা যেভাবে নিজের ইচ্ছে আর খেয়াল খুশি মতো ঘোরাফেরা করে, তাতে সম্ভব না ওকে জোর করে আটকে রাখা। সেদিনের পর বাসায় এসে থেকেছে আর ওদের বিজনেসটা সামলেছে। এরই মাঝে জুমাইরা একটা দিনের জন্য ঈশানের খোঁজ খবর করার চেষ্টাও করেনি, আর জানার চেষ্টাও করেনি ছেলেটা কোথায় আছে। এরপর মাসখানেক যেতে না যেতেই যখন কল করলো, তখন ঈশানের নাম্বার থেকে ওকে ব্লক করা দেখল। ঈশান সেদিনের বলা কথাগুলো রেখেছিল, বলেছিল এরপর থেকে না ওর সাথে আর কোনো কথা হবে আর না কোনো যোগাযোগ হবে, আর দেখা যদি হয় পুরো 6 মাস পরেই হবে। একেই নিজের অগোছালো জীবন, তাই চাইছে না তেমন কেউ আসুক যে সে পুরো জীবনটা আরও জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করবে। এসব চোখের সামনে থেকে দেখা কোনো ছেলের পক্ষেই সম্ভব না। নিজের বউ কিনা অন্য ছেলের সাথে ঘুরে বেড়াবে। আর এসব বিষয় নিয়ে ঈশান বেশ খানিকটা ডিস্টার্ব ছিল, তাই কিছুদিন অফিসেও যাওয়া বন্ধ করেছিল। ঈশান আর সুমাইরার বিয়ের 15টা দিন বাকি আছে 6 মাস হবার। এরই মাঝখানে ইমন শহরে আসছে, আর এসেই ঈশানের সাথে কথা বলল। ঈশান প্রথমে মামা মামির সাথে এসব বিষয় নিয়ে কথা বলতে না চাইলেও শেষে ভাইয়ের জন্য এটুকু করতেই হলো। বউ সমেত ইমনকে নিয়ে নিজেই বাসায় আসলো। ইমন বাসায় এসে সেদিন আব্বু আম্মুর সাথে কথা বলতে চাইলেও আব্বু কথা বলতে চায়নি। ঈশান অনেক রিকোয়েস্ট করলো মামাকে সিনক্রেট না করতে। সেখানে জুমাইরাও ছিল, আর ঈশানকে এতদিন বাদে দেখে ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ঈশান ওর দিকে একটাবারের জন্য তাকিয়েও দেখেনি। ছেলেটা শুধু নিজের মতো করে মামাতো ভাইকে সেভ করতে ব্যস্ত ছিল। অনেকক্ষণ যখন মামার রাগ দেখাচ্ছিল, তখন ঈশান মামাকে জোর করে একটা জায়গায় বসিয়ে দিয়ে বলতে লাগলো, দেখো মামা, জোর করে ছেলের বিয়ে দিয়ে তাকে সুখী করতে পারতে না। তাছাড়া যার সাথে বিয়ে হবার কথা ছিল তার সাথে তোমার ছেলে না হয়ে আমার সাথে হয়েছে। কই আমি পারলাম তার সাথে সংসার করতে আর না সুখী হতে? আমার সাথে এরকম হবারই ছিল, সেটা জানতাম। আচ্ছা, তোমার ছেলের সাথে এরকম কিছু হলে তুমি সেটা মানতে পারতে না। তোমরা জোর করে ওর বিয়েটা ঠিক করেছিলে, তাই বলছি যেটা হয়েছে সেটা একটু ঠান্ডা মাথায় ভাবো আর ভালোভাবে চিন্তা করে তারপর সিদ্ধান্ত নাও। ছেলেকে বাসা থেকে বের করে দিবে নাকি রাখবে? নতুন বউ নিয়ে এসেছে, তাকে ঘরে তোলো। একটা মাত্র ছেলে, তাকে এমন করে বাসা থেকে বের করে দেওয়াটা খুব বেশি ভালো দেখাবে বলো? তাই বলছি কি, যেটা হয়েছে সেটা মেনে নেওয়ার চেষ্টা করো। আর ছেলে তো এমন কাউকে বিয়ে করেনি যে তোমার ফ্যামিলিতে থাকার যোগ্যতা রাখে না, সব কিছু জেনে বুঝেই করেছে। একটাবার যদি সেদিন ভাইয়ের কথাটা শুনতে, তাহলে আজকে আর এরকম কিছু দেখতে হতো না। ঈশানের কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনল। বলা শেষে ঈশান মামার মুখের দিকে তাকিয়ে রইল। ভদ্রলোক রাগী চোখে তাকিয়ে থাকলেও একটা অসৎকার ছাপ ওনার চোখে মুখে দেখলেন। এবার ঈশান ইমনকে ইশারা করতেই ছেলেটা এসে মামা অর্থাৎ বাবার জন্য অন্য পাশে বসতে আবারও একটা হাত ধরলে বাবা ওর দিকে তাকালো। দেখো আব্বু, আমি তোমাদের আগেই বলেছিলাম জুমাইরার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আর জোর করে তোমরা যে বিয়েটা ঠিক করেছিলে সেটা করলে আমরা কখনো ভালো থাকতে পারতাম না। আমি শুনলাম জুমাইরা নাকি অন্য একটা ছেলেকে পছন্দ করে।
আর আমিও তো অন্য কাউকে ভালোবাসতাম। তাহলে কি করে দুজন দুজনের দিক থেকে এরকম কিছু ঠিক করে নেওয়ার সম্ভব হতো বলো? যেটা হয়েছে সেটার জন্য আমি তোমার পা ধরে মাপ চাচ্ছি। আমি তোমাদের সেই দিন বলেছিলাম, কিন্তু তোমরা আমার কথা শুনলে না। যদি শুনতে, আজকে এই দিন দেখতে হতো না। 6টা মাস পেরিয়ে গেছে, এতদিন বাসার বাইরে ছিলাম, তাতেও কি তোমার মনটা একটু নরম হয়নি? এতগুলো দিন পার হয়ে গেল, আর ছেলের বউ এসেছে, তাদের ঘরে না তুলে এভাবে বাইরে দাঁড় করিয়ে রেখেছো। দেখো, ওই মেয়েটা আমাকে বিশ্বাস করে এখানে এসেছে যে তোমরা আমাদের মেনে নিবে, কিন্তু তোমরা সেটা না করে উল্টো জোর করে বিয়েটা দিতে চেয়েছিলে। আর জুমাইরা রাতে বলেছিল যে ওর সাথে বিয়ে করলে আমার সাথে থাকবে না, চলে যাবে। তাই আমি চাইনি এরকম কিছু হোক, তার থেকে বিয়েটা না হোক সেটাই ভালো ছিল। কিন্তু সেই মেয়ের সাথে তোমরা ঈশানের বিয়ে দিবে আমি সেটা ভাবতে পারিনি। এরকম কিছু হবে জানতে পারলে আমি আগেই বারণ করে দিতাম। ভাইয়া, তোর চিন্তা তুই কর। মামা এরকম কিছু বোঝাতে হবে না। আমার সাথে যেটা হয়েছে আমি সেটা বুঝে নেব, আর তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। মামি অনেকক্ষণ যাবৎ মামাকে বোঝালে তখন মামা কিছুটা শান্ত হলো আর বলল ওদের কোথাও যেতে হবে না। কিন্তু এখন থেকে মামা যেটা বলবে সেটাই ছেলেকে শুনতে হবে। আর মেয়ের বাসায় কথা বলতে বলল আর ওদের আসতে বলল। ওরা নাকি জানতো না যে মেয়ে বিয়ে করেছে, কিন্তু কিছুদিন পরেই জানতে পেরেছে। তারপর থেকে মেয়েটার মুখও দেখেনি। মেয়েটা অনেকক্ষণ কান্নাকাটি করলো। শেষে মামি তাকে বুঝিয়ে রুমে নিয়ে গেল। অন্যদিকে ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবার বাসা থেকে বেরোতে গেলে তখন মামি ওকে আটকে দিল আর বলল ও বাসায় একা না থাকতে। ঈশান তখন মামিকে বুঝিয়ে চলে যেতে নিলে ভদ্রমহিলা ওকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলো। তখন ঈশান একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, একা একা থাকতে অভ্যাস হয়ে গেছে মামি। এই 5 মাসে কেন জানি আব্বু আম্মুর স্মৃতি জড়িয়ে ওই বাড়িতে একটা মায়া জড়িয়ে গেছে, তাই এখানে থাকতে আর ভালো লাগছে না। তোমরা থাকো না তোমাদের মতো করে, আমি আর কিছুদিন একা থাকি, তারপর না হয়। একা থাকলে আবারও তোর অবস্থা খারাপ হবে, আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। দয়া করে আর এরকম পাগলামি করিস না বাপ। এবারের মতো ফিরে আয়, দেখ সব ঠিক হয়ে যাবে। সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। কেউ তোকে আর কোনো কষ্ট দেবে না। সবাই বুঝতে পেরেছে তুইও আবার আগের মতো করে বাঁচতে পারবি। তুই না বলতি আমরা তোর বাবা মায়ের মতো? তোর সেই বাবা মাগুলো চাই তুই ভালো থাক আর আমাদের কাছেই থাক। মামা কিছুক্ষণ যাবৎ ভাগ্নেকে বোঝালো। শেষে ঈশান রাজি হলে মামা বলল আজকে থেকে না থাকলেও যেন কয়েকদিন বাদেই চলে আসে। আজকের পর থেকে যদিও বাড়িতে থাকার চেষ্টা করে তাহলে মামা কষ্ট পাবে। এসব কথা শোনার পর আর ঈশান নিজের জেদটাকে ধরে রাখতে পারল না, বলে চলে আসবে। অন্যদিকে জুমাইরা সেই প্রথম থেকেই ঈশানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। এদিকে মামার কথার পৃষ্ঠে ঈশান বলল, আমি আজ অফিসে যাই মামা, তাই বলছিলাম কি অফিস থেকে ফিরে তারপর না হয় চলে আসবো। কোথাও যেতে হবে না, আমি ম্যানেজারকে বলে দিয়েছি, সে সামলে নিবে সবটা। আজকে দুপুরে আমরা সবাই একসাথে খাবো, তুই আমাদের সাথে থাকবি। এখান থেকে কোথাও যাবি না, তাহলে আমরা কষ্ট পাবো। এই বুড়ো আর বুড়িটাকে কষ্ট দিয়ে তুই কি ভালো থাকতে পারবি বল? মামা মামির কথাগুলো ঈশান ফেলতে পারল না। অনেক বোঝানোর পর কিছুটা স্বাভাবিক হলে তারপর আর কি মামা মামিকে বলল ফ্রেশ হওয়ার জন্য। রুমে আসলো ছেলেটা। খাবার না খেয়ে কোথাও যেতে দিবে না তারা, আর সন্ধ্যার মুখে বাসায় চলে আসতে বলেছে। তাই ঈশান ভাবলো আর জেদ করে থেকেই বা কী হবে, দুদিন পর তো সব কিছু ঠিকই হয়ে যাবে। তাই আর রাগ করে থেকে লাভ কি। নিজের রুমটা অনেক দিন দেখা হয় না, তাই আর বেশি দেরি করলো না। সবাই একটু বাদেই হয়তো খাওয়ার জন্য চলে আসবে। ক্ষুধাও পেয়েছে খুব। মামাকে বোঝানো কি চারটিখানি কথা। ঈশান তাড়াহুড়ো করে রুমে ঢুকলো। এরই মাঝে পিছন পিছন জুমাইরাও ভিতরে ঢুকেছে খেয়াল করলো। ফ্রেশ হয়ে বের হতেই এরই মাঝে মেয়েটা এসে সামনে দাঁড়ালো। ঈশান পাশ কাটিয়ে বেরিয়ে যেতে গেলে জুমাইরার হাত ধরল। ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকালো, তারপর হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, আপনি ভয় পাবেন না, আমি মামা মামিকে আপনার বিষয়ে আর কিছু বলতে চাই না। ওরা এমনিতেই সব জেনে গেছে। তাছাড়া আপনি সেদিন চেয়েছিলেন, আর আমি যেটা বলেছিলাম, দ্বিতীয়বার যদি দেখা হয় তাহলে আমি আমার কথা পূরণ করব। আর মাত্র 15 দিন আছে। আপনাকে বলা হয়নি, আসলে দেখা হয়নি তাই বলতে পারিনি। আমিও ভালো একজন উকিলের সাথে কথা বলেছি ডিভোর্সের বিষয়ে, তিনি সবটা
সবটাই দেখে নিয়েছেন, তাই বেশি সময় লাগবে না আপনার সাথে আমার সেপারেট হতে। মানে? না বোঝার কিছুই নেই। সিনিয়র একটা মেয়ে হয়ে জুনিয়র ছেলের সামান্য কথা বুঝতে পারছেন না? আপনি তো এমনটাই চাইছিলেন, তাই না? এরকম কিছু হওয়ার জন্যই তো প্রস্তুত ছিলেন, সেই জন্যই তো বারবার ওই ছেলেটার সাথে গিয়ে দেখা করেছেন। আপনি ভয় পাবেন না, আমি এইসব বিষয়ে আপনার আব্বু আম্মুর কাছে কিচ্ছু বলবো না। সেপারেট হয়ে এখান থেকে যাওয়ার পর থেকে আপনি যেখানে খুশি যেতে পারেন। আপনার আব্বু আম্মুকে আমি সব বিষয়ে কিছু বলবো না। ওরা যা ভুল বোঝার আমাকে বুঝবে। আমার এসব অভ্যাস হয়ে গেছে। জুমাইরা যতবার কথা বলার চেষ্টা করলো ঈশান ওকে ততবারই এমন সব কথাগুলোর বারবার বলতে লাগলো। জুমাইরা জোর করে যখন কিছু বলার চেষ্টা করলো তখন নিজে গিয়ে পেটে বসলো। মেয়েটা কি বলতে চায় সেটা শুনতে ইচ্ছে করছে না ঈশানের, তবে ও নিজেই বকবক করতে আরম্ভ করেছে। ঈশান কোনো কথা শুনছে না দেখে জুমাইরা চিৎকার দিয়ে বলতে আরম্ভ করলো, স্টপ ঈশান, আমি ডিভোর্স চাই না। আমি আমি সেপারেট হতে চাই না ঈশান। আমি তোমার সাথে থাকতে চাই, তোমার লাইফেই থাকতে চাই, সারাটা জীবন এই বাড়িতে আর তোমার বুকে মাথা রেখেই কাটিয়ে দিতে চাই। তুমি কেন বুঝতে চাইছো না? আমি এরকম কিছু চাইছি না। তুমি নিজের মতো করে সব কিছুই বলে যাচ্ছ, আমাকে একটাবার বলার সুযোগ দিচ্ছ না। আমি তোমাকে ভালোবাসি ঈশান, কেন বুঝছো না তুমি? ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে ভাবলো মেয়েটা মনে হয় ওর সাথে মজা করছে, নয়তো ওকে পাগল মনে হয় বলেই এরকম কিছু বলছে। ঈশান এতদিন বাদে আজকে জুমাইরার সামনে প্রথমবারের মতো ফিক করে হেসে ফেললো। তারপর কিছুক্ষণ ধরে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হলো ছেলেটার। ঈশান কিছুক্ষণ ধরে হেসে তারপর নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলতে লাগলো, জানতো মজা করবেন না। পাগল মনে হয় আমাকে দেখে আপনার? এতদিন বাদে দেখা হয়েছে তাই বলে কি আপনার আমাকে পাগল মনে হয়? আমি এতটাও বোকা নই যে আপনি আমার সাথে এরকম একটা নাটক করবেন আর আমি এমন কিছু বুঝতে পারবো না। সবার সামনে ভালো হওয়ার চেষ্টা করেও কোনো লাভ নেই। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, তবে আপনি সেদিন যেটা করেছেন তাতে আমি বারবার আপনাকে বারণ করেছিলাম। বলেছিলাম কি না যে আমার পরিবারের সম্মানটা অন্তত নষ্ট করবেন না? শুনেছিলেন আমার কোনো কথা? শোনেননি। একটাবার তো আমাকে সুযোগ দিয়ে দেখতে পারতেন, পেরেছিলেন? আমি জানতাম এরকম কিছু হবে, কারণ বর্তমান এরকমই হয়ে আসছে। আপনি বিয়ে করতে চান না, বিয়েতে রাজি না, সেটা আব্বু আমাকে বলে দিতেন। আমি না হয় একটা কাপুরুষী, তাই নির্বোধের মতো বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু আপনার তো অন্য কারোর সাথে প্রেম ভালোবাসা চলছিল, তাহলে তাকে পছন্দ করার পরও কেন আমাকে বিয়ে করেছিলেন? মজা করছিলেন আমার সাথে? মজা মনে হয়েছিল সবটা? আমি যা বলেছিলাম তার উল্টো মানে বের করেছেন। কখনো আমার সাথে ভালোভাবে কথা বলে দেখেছেন? বলেননি। আর আজকে এসে বলছেন আপনি সেপারেট চান না, আপনি আমার সাথে থাকতে চান, এই বাড়িতে থাকতে চান। এইসব মেনে নিব, আমি বিশ্বাস করে নিব? আমি কি আপনার পাগল মনে হচ্ছে? কোনো দিক থেকে আমাকে পাগল মনে হয় বলেন? ছোটোবেলা থেকে সব কিছু হারাতে হারাতে আজকে এই পর্যন্ত। আপনার মতো কাউকে ভালোবাসতে চাই না যে আমাকে আজ বাদে কাল ছেড়ে চলে যাবে। আজকে আমি আপনার সাথে প্রথমবার রাগী গলায় কথা বলছি। আমি বিয়ের প্রথম দিন থেকে নিয়ে শুরু করে আপনাকে একটা কথাও রাগী কণ্ঠে বলিনি, কিন্তু আজকে বলছি। বলেও আর আমার কাছে থাকার চেষ্টা করবেন না। আপনি না কখনো আমার কাছে থাকতে পারবেন, আর না আমি আপনার সাথে থাকতে চাই। আপনি এসব নাটক করলে আমি আর সেসব নাটকে ভুলছি না। বিয়ের পর থেকে কখনো স্বামী বলেই মানেননি, আর আজকে সেপারেটের কথা বলেছি বলে আপনার আমার প্রতি সহানুভূতিটা উতলে উঠছে। সেদিন ওই ছেলেটা আপনাকে ঠকিয়েছে, আর আপনি আজ শেষে এসে বলছেন যে আপনি আমায় ভালোবাসেন। আপনি কাউকে ভালোবাসতে পারেন না। আমার মতো এতিম কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। চলে যান এই বাসা থেকে, চলে যান আমার লাইফ থেকে। কারো দরকার নেই আমার, আমি একাই থাকতে পারবো। ঈশান কথাগুলো বলেই ফুপিয়ে কেঁদে উঠল আর দুই হাতে চুলগুলো খামচে ধরে ফ্লোরে বসে পড়ল। মেয়েটা কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে তারপর নিজে ওর সামনে বসে পড়ল। ঈশানকে দু হাতে জাপটে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল জুমাইরা। তারপর ছেলেটার বুকের সাথে মাথা ঠেকিয়ে বলতে লাগলো, এই বিশ্বাস করো ঈশান, আমি এই কয়েকদিনেই বুঝতে পেরেছি মেয়েদের কাছে স্বামী সব অন্যায় করেছি। আমি সেদিন বুঝতে পারিনি যে এরকম কিছু করে ফেলবো। যদি জানতাম এরকম কিছু হবে কখনোই এমন ভুল করতাম না। রাগের মাথায় বুঝতে পারিনি যে যাকে বিয়ে করেছি সে আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা, তাই ভালোবাসাটাকে দূরে রেখেছিলাম। আমি আমার স্বামীর ভালোবাসাটা বুঝতে পারিনি, তাকে তার সম্মান আর অধিকার ফিরিয়ে দিতে পারিনি। আমি সব কিছু ফিরিয়ে দেবো, একটা সুযোগ চাই।
জীবনের সবচেয়ে বেশি ভালো তোমাকেই বাসবো। ভুল করেছি আমি, এমন একটা ভুলের মাঝে চলে গিয়ে বুঝতে পারিনি যে স্বামীর ভালোবাসাটা মেয়েদের জীবনের সবচেয়ে বড়। ঈশান প্লিজ কান্না করো না জন্য। এরকম করে কাঁদলে আমার আমার বুকের ভেতরে যে যন্ত্রণা হচ্ছে। তুমি চলে যাওয়ার পর থেকে আমি বুঝতে পেরেছি যে তুমি আমার জীবনটা কত সহজ করে দিতে চেয়েছিলে, স্বাধীনতা দিয়েছিলে, কিন্তু আমি সেই স্বাধীনতাকে বুঝতে পারিনি। তোমার এই সহজ সরলতার ভালোবাসাকে বুঝতে না পেরে দূরে সরিয়ে দিয়েছে। বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো যে তুমি যা চাইবে এখন থেকে তাই হবে। আর কখনো এরকম করবো না। প্লিজ ডিভোর্সের কথা বলুন, আমি মরে যাবো। ঈশান ঈশান এবার মেয়েটাকে ছাড়িয়ে নিল, তারপর উঠে আবারও বেডে বসে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। জুমাইরা উঠে এসে ওকে জড়িয়ে ধরতে নিলে ঈশান বলতে লাগলো, আপনার কি হয়েছে আজকে বলেন তো, যে হঠাৎ করেই বলছেন আপনি আমাকে ভালোবাসেন? আমার না এসব কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে না। খুব বেশি অবাক লাগছে এটা ভেবেই আপনার মতো মেয়ে কিনা আমাকে ভালোবাসতে পারে। আমি তো একটা এতিম ছেলে, আমাকে কী করে আপনি... সবই সবই সম্ভব ঈশান। বিয়ের পবিত্রতা অনেক, আমি সেটা আস্তে আস্তে বুঝতে পেরেছি। তোমার অনুপস্থিতি, তোমার বলা কথা সব কিছুই আমাকে মনে করিয়ে দিয়েছিল যে আমি তখন তোমার কথা না শুনে অন্যায় করেছি। আমি আস্তে আস্তে সব বুঝে গেছি। আমি এই জন্য এতদিন ধরে এই বাড়িতেই পড়ে আছি যে তুমি ফিরে আসবে আর আমাকে নিজের করে নেবে, একটা সুযোগ দেবে। বিশ্বাস করো, আর কখনো এরকম কথা বলবো না। তুমি একা হলেও আমি সেই জীবনেই তোমার সঙ্গী হতে চাই। দয়া করে আর কখনো এরকম কিছু বলো না প্লিজ। আমি মরে যাবো, তোমাকে ছাড়া কোথাও যেতে পারবো না ঈশান। কিন্তু আমার বিশ্বাস হয় না যে আপনি এখানে থাকতে চান কিংবা আমার সাথে থাকার জন্য এরকম কিছু বলছেন। আপনি হয়তো লোক দেখানোর জন্য এরকম করছেন, তাই না? মা মামির সামনে ভালো হতে চাইছেন, আপনার আব্বু আম্মু জানতে পেরেছে, সেজন্য আমাকে এখন ভালোবাসা দেখাতে আসছেন। এগুলো দেখিয়ে কোনো লাভ হবে না। আপনি আমাকে ভালোবাসলেও আমি আপনাকে ভালোবাসি না, কারণ আপনি অনেক অহংকারী। আপনি কখনো কাউকে ভালোবাসতে পারেনি না। কি করলে বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? আমি সেই প্রমাণই দিব। তারপরে অন্তত একটা সুযোগ দাও। দেখো আর কখনো এরকম কোনো ভুল করবো না। তুমি যেটা বলবে সেটাই এখন থেকেই সেটাই হবে। মেয়েটার এরকম ধারা কথাতে এবার ঈশান কিছুক্ষণ ধরে চুপ করে রইল। জুমাইরা আবারও ছেলেটাকে জড়িয়ে ধরতে গেলে ঈশান ওকে দূরে সরিয়ে দিল আর বলতে লাগলো, না, আমি বিশ্বাস করি না আপনি আমাকে ভালোবাসেন। যদি ভালোই বাসতেন তাহলে একটাবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেন, একটাবার আমার খোঁজ করতেন। ভালোবাসতে কখনো চুপ করে বসে থাকতে পারতেন না। আজকে বাসায় এসেছি, সেজন্য আপনার ভালোবাসা উতলে পড়ছে। আমি বিশ্বাস করি না কোনোভাবেই আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন না। জুমাইরা আরও জোরে জোরে কান্না করতে লাগলো। কী করবে বুঝতে পারছে না মেয়েটা। তারপর উপায় না পেয়ে ঈশানের কাছে জোর করে আসলো। ছেলেটার শার্টের কলার আঁকড়ে ধরে ও ঠোঁটের সাথে ঠোঁট মেলালো। মিনিট দুই এমন করে চলার পরও যখন ঈশান রেসপন্স করলো না, তখন জুমাইরা নিচে থেকেই উঠে এসে ওর কোলের মধ্যে বসে পড়লো। তারপর ওর গলাটা জড়িয়ে ধরে সারা চোখে মুখে চুমো দিল। ঈশান পাথরের মূর্তির মতো সেখানেই বসে আছে। ওর এরকম কর্মকাণ্ডে ছেলেটা চুপ করে আছে দেখে জুমাইরা আবারও ফুপিয়ে কেঁদে উঠল। তারপর ছেলেটাকে বেডে ফেলে দিয়ে ওর উপর উঠে গেল। অনেকক্ষণ যাবৎ চুমু খাওয়ার পরও যখন রেসপন্স করলো না, তখন মেয়েটা বুকের উপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিয়ে ঈশানের মাথাটা বুকের সাথে চেপে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, শোনো পাখি, এবারের মতো মাফ করে দাও মুনিজা। দেখো, তোমাকে আমি চিনতাম না, জানতাম না, কিন্তু সময়ের সাথে সাথে সবটা হয়েছে। অন্তত একটা বারের জন্য আমাকে মাফ করে দাও। তুমি যেখানে বলবে, যেমন করে বলবে, আমি তেমন করেই তোমাকে ভালোবাসবো। তারপর অন্তত একটা বার তোমার বউ হিসেবে একটা সুযোগ চাইছি, সেই সুযোগটা আমাকে দাও। জুমাইরার এত জোরে জোরে কান্না করছে যার জন্য কথাটাও স্পষ্ট বলতে পারছে না। কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা সময় মেয়েটাকে নিচে ফেলে দিল। জুমাইরা ভাবলো ঈশান উঠে যাবে, ও কিছু বলতে যাবে তার আগেই ছেলেটা ওর ঘাড়ে আর গলায় মুখ ডোবালো। ঈশানের এমন কর্মকাণ্ডে জুমাইরা কিছুটা চমকে গেল। এবার ঈশান ওর গলায় আর ঘাড়ে বেশ ডিপলি কিস করলো, সাথে কয়েকটা বাইট দিতেই জুমাইরা চোখ মুখ কুঁচকে ঈশানের মাথাটা শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আই লাভ ইউ সোনা, অনেক বেশি ভালোবাসবো এখন থেকে। দেখো, কোনো সুযোগ দেবো না তোমাকে অভিযোগ করার।
একটাবার আমাকে সুযোগ দাও জান পাখি। আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ, আদর করতে দেন না। ঈশানের এটুকু কথাই যেন জুমাইরার মনটাকে শান্ত করার জন্য যথেষ্ট ছিল। এক প্রশান্তির হাওয়া বয়ে গেল ভিতরে মেয়েটার। তাহলে দিন শেষে ছেলেটার মানসিক শান্তির জায়গা হতে পারল। ঈশান যে এত সহজে ওকে মেনে নিবে কিংবা ওকে এতদিন যাবৎ ভালোবাসে সেটা প্রকাশ করবে, সেটা জুমাইরা ভাবতেও পারেনি। দুজনে হারিয়ে গেল এক অজানা রাজ্যে, যেখানে আছে শুধু সুখ, শান্তি আর ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।